আচ্ছা, ফার্স্টে আমরা যে কনসেপ্টটা আসছি সেটা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট। ব্যালেন্স অফ পেমেন্ট বলতে আমরা অ্যাকচুয়ালি কি মিন করছি? আমরা দেখি না কোনো একটা কান্ট্রির ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে সারপ্লাস হয়েছে কি ডেফিসিট হয়েছে এরকম আমরা বলি। তো এই ব্যালেন্স অফ পেমেন্ট এটা অ্যাকচুয়ালি কি? একটু যদি আমরা দেখি, দেখো সাপোজ ফর এক্সাম্পল ব্যালেন্স অফ পেমেন্ট হচ্ছে ধরো কোনো একটা কান্ট্রির একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা ব্যালেন্স অফ পেমেন্ট কন্ডিশন বের করছি। ফাইন্যান্সিয়াল ইয়ার বলতে এখানে আমরা 1 এপ্রিল থেকে স্টার্ট করে নেক্সট ইয়ারের 31 মার্চ পর্যন্ত একটা ফাইন্যান্সিয়াল ইয়ার দেখছি। তো 1 এপ্রিল থেকে স্টার্ট করে নেক্সট ইয়ারের 31 মার্চ পর্যন্ত গিয়ে আমরা দেখতে পাচ্ছি একটা ফাইন্যান্সিয়াল ইয়ার। তাহলে একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে ধরো ইন্ডিয়ার ব্যালেন্স অফ পেমেন্ট কন্ডিশন আমরা দেখতে চাইছি। কিভাবে পাবো? ইন্ডিয়ার সাথে অন্য যে কোনো ফরেন কান্ট্রি, আমরা ধরো ফরেন কান্ট্রিগুলোর মধ্যে ইউএসএ নিলাম, ইউকে নিলাম, ফ্রান্স নিলাম, জাপান নিলাম, এরকম অনেক ফরেন কান্ট্রি আছে ওয়ার্ল্ড ওয়াইড যদি দেখি। তাহলে ইন্ডিয়ার সাথে অন্য যে কোনো ফরেন কান্ট্রির একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে সমস্ত ধরনের যে ইকোনমিক ট্রানজাকশন হচ্ছে এবং সেটা বোথ সাইড থেকে হচ্ছে, অর্থাৎ ইন্ডিয়ার সাইড থেকে ইউএসএ তে যেরকম হচ্ছে ইউএসএর সাইড থেকে ইন্ডিয়াতেও হচ্ছে, সমস্ত ধরনের যে ইকোনমিক ট্রানজাকশন দেখছি ইন্ডিয়ার সাথে হচ্ছে সেটাকে আমরা ইন্ডিয়ার ব্যালেন্স অফ পেমেন্ট কন্ডিশন বলছি। এর মধ্যে যেরকম আমরা ফরেন ইনভেস্টমেন্টের পার্টগুলো দেখছি, বিদেশি বিনিয়োগের যে বিষয়গুলো আছে সেগুলোকে দেখছি, ফরেন ইনভেস্টররা যখন আমাদের কান্ট্রিতে এসে ইনভেস্টমেন্ট করছে এই পার্টটা যেরকম দেখছি, একইভাবে এই ইকোনমিক ট্রানজাকশনগুলোর মধ্যে অ্যাকচুয়ালি কি কোন পার্টগুলোকে আমরা ইনক্লুড করছি সেটা বলছি। একইভাবে আমাদের কান্ট্রির কোনো ইনভেস্টার যদি ফরেন কোনো কান্ট্রিতে গিয়ে ইনভেস্টমেন্ট করে সেই পার্টটাকেও আমরা এর মধ্যে ইনক্লুড করছি। দুটো দিক থেকেই দেখছি। আমরা বললাম ব্যালেন্স অফ পেমেন্ট কন্ডিশন যখন আমরা দেখব বোথ সাইড থেকে কনসিডার করব। একইভাবে এক্সপোর্ট ইম্পোর্ট, আমরা এক্সপোর্ট করে আর্নিং করছি যেরকম, একইভাবে ইম্পোর্ট করতে গিয়ে যে কস্টটা আমাকে বিয়ার করতে হচ্ছে, ফরেন লোন, ফরেন অ্যাসিস্ট্যান্স এগুলো যেরকম দেখছি, একইভাবে আমরাও যদি ফরেন কোনো কান্ট্রিকে লোন প্রোভাইড করি, অ্যাসিস্ট্যান্ট বা এড প্রোভাইড করি, সেই পার্টটাকেও কনসিডার করছি। কাজে ব্যালেন্স অফ পেমেন্টকে আমরা যেহেতু বোথ সাইড থেকে কনসিডার করছি, প্রথম কথা কোনো একটা পার্টিকুলার কান্ট্রি আমরা যদি একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে ব্যালেন্স অফ পেমেন্ট কন্ডিশন দেখতে চাই তখন আমরা ওই কান্ট্রির সাথে অন্য যে কোনো ফরেন কান্ট্রি সমস্ত ধরনের যে ইকোনমিক ট্রানজাকশন হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে সেটাকে আমরা বলছি ওই কান্ট্রির ব্যালেন্স অফ পেমেন্ট কন্ডিশন। তো আমরা যেহেতু এটাকে বোথ সাইড থেকে কনসিডার করছি, আমাদের কান্ট্রি থেকে যেরকম এক্সপোর্ট করতে দেখছি একইভাবে ফরেন কান্ট্রি থেকে আমরা ইম্পোর্ট করছি, বোথ সাইড থেকে যেহেতু কনসিডার করছি আমরা ব্যালেন্স অফ পেমেন্টকে কি বলছি? ডবল এন্ট্রি সিস্টেম। অনুপ গুড আফটারনুন। ডবল এন্ট্রি সিস্টেম, এই জায়গাটা আরেকটু আমি এক্সপ্লেনেশনে আসছি। তার মানে ধরো ইন্ডিয়ার সাথে ইউকের হচ্ছে, ইন্ডিয়া কোনো সিটিজেন বা ইনভেস্টার ইউকেতে গিয়ে ইনভেস্টমেন্ট করছে, বা ইউকে থেকে কেউ কোনো ইনভেস্টার এসে আমাদের ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট করছে, ইন্ডিয়া এক্সপোর্ট করছে ইউকেতে, একইভাবে ইউকের কোনো প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করছি, বোথ সাইড থেকে এইভাবে কনসিডার করব ব্যালেন্স অফ পেমেন্ট কন্ডিশন। সমস্ত কান্ট্রির সাথে আমরা এটা দেখব। তো এটাই আমরা এখানে ডেফিনেশনে বলেছি, দেখো ব্যালেন্স অফ পেমেন্ট ইজ এ স্টেটমেন্ট হুইচ রেকর্ডস all monetary transaction made between resident of a country। এখানে আমি রেসিডেন্স অফ এ কান্ট্রি বলতে যে কান্ট্রির আমরা ব্যালেন্স অফ পেমেন্ট কন্ডিশনটা দেখছি সেই কান্ট্রিকে আমরা এখানে রেসিডেন্স অফ এ কান্ট্রি বলছি। মানে ইন্ডিয়ার যদি আমরা ব্যালেন্স অফ পেমেন্ট কন্ডিশন দেখি তাহলে ইন্ডিয়াকে আমরা এখানে রেসিডেন্ট অফ এ কান্ট্রি বলছি, অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ডিউরিং এনি গিভেন পিরিয়ড, ইন্ডিয়ার সাথে অন্য যে কোনো ফরেন কান্ট্রি সমস্ত ধরনের যে ইকোনমিক ট্রানজাকশন হচ্ছে গিভেন পিরিয়ড বলতে আমরা একটা ফাইন্যান্সিয়াল ইয়ারের উপর বেস করে দেখছি। নেক্সট পয়েন্ট যেটা আমরা বলেছি, ইট ইজ এ ডবল এন্ট্রি সিস্টেম বোথ সাইড থেকে। কারণটা আমি আরেকটু এক্সপ্লেন করছি, ব্যালেন্স অফ পেমেন্টকে আমরা কি বলছি? ডবল এন্ট্রি সিস্টেম। কারণ ব্যালেন্স অফ পেমেন্টকে আমরা বোথ সাইড থেকে দেখছি, মানে আমাদের কান্ট্রিতে যেরকম টাকা পয়সা ঢুকছে সেই পার্টটাকে ইনক্লুড করছি যেটা ইনফ্লোর পার্ট,
একইভাবে আমরা যখন ইম্পোর্ট করছি আমাদের কান্ট্রি থেকে টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে। of all economic transactions between the residents of the country and the rest of the world carried out in a specific period of time, এটাই বলছি ব্যালেন্স অফ পেমেন্ট কন্ডিশন। আমরা একটু যদি ডবল এন্ট্রি সিস্টেমের এক্সপ্লেনেশনটা আছি, দেখো ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু দুটো পার্ট দেখছি, এক হচ্ছে ক্রেডিট সাইডের পার্ট। কেন বলছি ব্যালেন্স অফ পেমেন্টকে ডবল এন্ট্রি সিস্টেম? দুটো পার্ট এখানে কনসিডার করছি, ভালো করে লক্ষ্য করো। একটা হচ্ছে ক্রেডিট সাইডের পার্ট, আর একটা হচ্ছে ডেবিট সাইডের পার্ট। আমরা যখন ইকোনমিক ট্রানজ্যাকশন গুলো দেখছি দুটো পার্ট এখানে কনসিডার করছি। একটা হচ্ছে ক্রেডিট সাইডের পার্ট, মানে ইনফ্লোর পার্ট, আমাদের কান্ট্রিতে টাকা পয়সা ঢুকছে, আর ডেবিট সাইডের পার্ট মানে আউটফ্লোর পার্ট, আমাদের কান্ট্রি থেকে টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে। আমি কয়েকটা এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন ধরো ভিজিবল এক্সপোর্ট, আমি ভিজিবল ইনভিজিবল এর মধ্যে ডিফারেন্সটা ক্লিয়ার করছি। ভিজিবল এক্সপোর্ট অর্থাৎ আমরা ফিজিক্যালি যে গুডস বা কমোডিটি গুলোকে, ফিজিক্যালি যেগুলো গুডস বা কমোডিটি গুলোকে আমাদের কান্ট্রি থেকে ফরেন কান্ট্রিতে এক্সপোর্ট করছি, সেখান থেকে আমার আর্নিং হবে। আমি যত রপ্তানি করব তত আমার আর্নিং হবে, আমার আয় হবে। তাহলে আমাদের কান্ট্রি থেকে ফরেন কান্ট্রিতে ফিজিক্যালি যে গুডস বা কমোডিটির পার্টগুলোকে আমরা এক্সপোর্ট করছি, সেই পার্টটাকে আমরা এখানে ভিজিবল এক্সপোর্ট হিসেবে কনসিডার করছি, ভিজিবল এক্সপোর্ট হিসেবে দেখছি। এবার হচ্ছে এখানে কি এলো, তার মানে ভিজিবল ইম্পোর্ট এলো, ভিজিবল ইম্পোর্টের পার্টটা এলো। আমরা ইম্পোর্ট করছি, আরেকবার বলছি ভিজিবল কথাটার মানেটা কি? ভিজিবল মানে ফিজিক্যাল গুডস কমোডিটি যেগুলোকে আমরা আমাদের কান্ট্রি থেকে ফরেন কান্ট্রিতে এক্সপোর্ট করলাম। ক্রেডিট সাইডে কোন পার্টগুলো পড়বে? যেখান থেকে আমাদের কান্ট্রির আর্নিং হবে। আমরা ধরো কোনো প্রোডাক্ট এক্সপোর্ট করছি, ন্যাচারালি আমাদের কান্ট্রির আর্নিং হচ্ছে, তো এই পার্টটাকে আমরা স্বাভাবিকভাবে ক্রেডিট সাইডের মধ্যে ইনক্লুড করছি। তো ভিজিবল এক্সপোর্ট, আমরা যখন কোনো গুডস বা কমোডিটি এইরকম পার্টগুলোকে এক্সপোর্ট করি তাহলে ন্যাচারালি আমাদের আর্নিং হচ্ছে আমাদের কান্ট্রি, তাহলে এটা হচ্ছে ক্রেডিট সাইডে। ভিজিবল ইম্পোর্ট, ভিজিবল ইম্পোর্ট, ভিজিবল ইম্পোর্ট, ইম্পোর্ট করতে গিয়ে আমাদের কি হচ্ছে? কস্ট বিয়ার করতে হচ্ছে। আমি যখন কোনো প্রোডাক্ট ফরেন কান্ট্রি থেকে ইম্পোর্ট করছি, কোনো গুডস বা কমোডিটি ফিজিক্যালি দেখছি যেগুলো ইম্পোর্ট করছি, তার মানে আমাদের এক্সপেন্ডিচার করতে হচ্ছে ইম্পোর্ট করতে গিয়ে। তাহলে এই যে এক্সপেন্ডিচার যে আমরা করছি, ন্যাচারালি এই পার্টটাকে, এটা 3 নম্বর হচ্ছে, মানে জাস্ট আমি কনসেপ্টটা দিচ্ছি, কনসেপ্টটা ক্লিয়ার করছি ব্যালেন্স অফ পেমেন্টে। তো এটা আমরা দেখছি যে ভিজিবল ইম্পোর্ট, ইম্পোর্ট করতে গিয়ে এক্সপেন্ডিচার করছি, দেখো নম্বর 1 দিলাম এখানে। নেক্সট হচ্ছে নম্বর 2, নম্বর 2 হচ্ছে ইনভিজিবল। ইনভিজিবল কথাটার বাংলা মানে হচ্ছে অদৃশ্য, ইনভিজিবল এক্সপোর্ট। ইনভিজিবল এক্সপোর্ট কথাটার মানেটা কি? এখানে ব্যাপারটা হচ্ছে ইনভিজিবল এক্সপোর্টের আন্ডারে আমরা শুধুমাত্র সার্ভিসেসের পার্টটাকে ইনক্লুড করব, শুধুমাত্র সার্ভিসেসের পার্টটাকে ইনক্লুড করব। ধরো কোনো ফরেনার আমাদের কান্ট্রিতে টুরিস্ট হিসাবে এলো, তো তাদের আমাদের কান্ট্রি একটা সার্ভিস প্রোভাইড করলো বিভিন্ন ক্ষেত্রে, তো তার জন্য আমাদের কান্ট্রির যে ইনকামটা হচ্ছে ফরেনারদের থেকে, সেখানে সেই পার্টটাকে, সেই ইনকামের পার্টটাকে আমরা এখানে ইনভিজিবল এক্সপোর্ট হিসেবে দেখছি। আর ভিজিবল এক্সপোর্ট মানে ফিজিক্যাল যে পার্টগুলো আছে গুডস বা কমোডিটি, যেগুলোকে কিনা আমাদের কান্ট্রি থেকে আমরা ফরেন কান্ট্রিতে এক্সপোর্ট করছি, সেই পার্টটাকে আমরা বলছি ভিজিবল এক্সপোর্ট। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স ভিজিবল আর ইনভিজিবলের মধ্যে। একইভাবে আমাদের কান্ট্রির কোনো সিটিজেন যদি ফরেন কোনো কান্ট্রিতে যায়, আমাদের কান্ট্রি কোনো, আমাদের দেশের কোনো নাগরিক ঘুরতে যাচ্ছে ধরো টুরিস্ট হিসাবে ফরেন কোনো কান্ট্রিতে, তো ওকে এক্ষেত্রে কি হচ্ছে? ফরেনারদের ইনকাম হবে, তার মানে আমাদের কান্ট্রি থেকে টাকা পয়সা এখানে বেরিয়ে যাবে। তার মানে এই পার্টটাকে আমরা কি হিসেবে দেখবো? ইনভিজিবল ইম্পোর্ট। এই পার্টটাকে আমরা দেখবো ইনভিজিবল ইম্পোর্ট হিসাবে। এইভাবে আমাদের কিন্তু ব্যাপারগুলোকে কনসিডার করতে হবে। নম্বর 3 পয়েন্ট দেখো, নম্বর 3 পয়েন্ট কি হচ্ছে? নম্বর 3 পয়েন্ট আমরা এখানে দেখছি, ধরো ইনভেস্টমেন্ট ফ্রম অ্যাব্রড। ইনভেস্টমেন্ট তার মানে টাকা ঢুকছে, তো ফরেনাররা আমাদের কান্ট্রিতে যখন ইনভেস্টমেন্ট করছে,
ইনভেস্টমেন্ট ফ্রম অ্যাব্রড। ন্যাচারালি এই পার্টটা কিসের আন্ডারে ঢুকলো? এই পার্টটা ক্রেডিট সাইডের মধ্যে ঢুকলো। কারণ ফরেন কোনো ইনভেস্টার আমাদের কান্ট্রিতে এসে যখন ইনভেস্টমেন্ট করছে, তখন সেই পার্টটা ক্রেডিট সাইডে মানে ইনফ্লো হচ্ছে আমাদের কান্ট্রিতে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে টাকা পয়সা ঢুকছে, ইনভেস্টমেন্ট ফ্রম অ্যাব্রড। আরেকটা পার্ট আছে আমার এখানে, ইনভেস্টমেন্ট টু অ্যাব্রড। এই যে পয়েন্ট নম্বর 3 এখানে কি বলেছি, ইনভেস্টমেন্ট টু অ্যাব্রড। কথাটার মানেটা কি? ইনভেস্টমেন্ট ফ্রম অ্যাব্রড একটা, আরেকটা হচ্ছে ইনভেস্টমেন্ট টু অ্যাব্রড। ইনভেস্টমেন্ট টু অ্যাব্রড মানে আমাদের কান্ট্রির কোনো ইনভেস্টার তারা ফরেন কান্ট্রিতে গিয়ে ইনভেস্টমেন্ট করছে। আমাদের কান্ট্রির কোনো বিনিয়োগকারী তারা কি করছে, ফরেন কোনো কান্ট্রিতে গিয়ে বিনিয়োগ করছে। তো ন্যাচারালি তারা যে বিনিয়োগ করলো, তার মানে আমাদের কান্ট্রি থেকে একটা টাকা পয়সা বেরিয়ে গেল। এক্ষেত্রে ইনভেস্টমেন্টের পার্টটা যখন আসছে, তখন আমাদের কান্ট্রি থেকে কেউ যদি ফরেন কোনো কান্ট্রিতে গিয়ে ইনভেস্টমেন্ট করে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এটাকে ডেবিট সাইডে বলছি বা আউটফ্লোর পার্ট হিসেবে দেখছি। আর বাইরে থেকে আমাদের কান্ট্রিতে যখন ইনভেস্টমেন্ট আসছে, তখন সেটাকে ক্রেডিট সাইড বা ইনফ্লোর পার্ট হিসেবে দেখছি। এ প্রসঙ্গে আমি আরেকটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে প্রফিট ফ্রম ইনভেস্টমেন্ট। ফরেনাররা কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি বা ফরেন কোনো ইনভেস্টার আমাদের কান্ট্রিতে ইনভেস্টমেন্ট তো নিজেদের আমাদের কান্ট্রির সিটিজেনদের ওয়েলফেয়ারের জন্য তো তারা করছে না, তারা সবসময় হচ্ছে প্রফিট মোটিভ। তো ইনভেস্টমেন্ট করার পরে যে প্রফিটের পার্টটা আসছে, সেইটাকে নিয়ে তারা দেখা যাচ্ছে নিজেদের কান্ট্রিতে চলে যাচ্ছে। তাহলে প্রফিট ফ্রম ইনভেস্টমেন্ট বাই দ্য ফরেনার, আমাদের কান্ট্রিতে ফরেনাররা ইনভেস্টমেন্ট করে যে প্রফিটটা আর্ন করলো, তো সেই পার্টটা তারা যখন নিজেদের কান্ট্রিতে নিয়ে চলে যাচ্ছে, তখন সেটা আমাদের ঢুকতে দেখছি কার আন্ডারে, ডেবিট সাইডের আন্ডারে। ইনভেস্টমেন্ট করছে, টাকা পয়সা ঢুকছে ক্রেডিট সাইড, কিন্তু ইনভেস্টমেন্ট করার পরে ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষে যখন তাদের প্রফিট হচ্ছে, প্রফিটটা কিন্তু ম্যাক্সিমাম পার্টি প্রফিটের দেখা যাচ্ছে তারা কিন্তু আবার নিজেদের কান্ট্রিতে নিয়ে চলে যাচ্ছে। তাহলে তখন কিন্তু সেই পার্টটাকে ডেবিট সাইডে আমরা ইনক্লুড করব। ঠিক তার অপোজিট, আমাদের কান্ট্রির কোনো ইনভেস্টার ফরেন কোনো কান্ট্রিতে গিয়ে ইনভেস্টমেন্ট করলো, ইনভেস্টমেন্ট করার পরে তাদের যে প্রফিট হলো, সেই প্রফিটের পার্টটা যদি তারা ফরেন কান্ট্রি থেকে আমাদের কান্ট্রিতে ফেরত পাঠায়, ফরেন কান্ট্রি থেকে আমাদের কান্ট্রিতে ফেরত আসছে আমাদের কান্ট্রির ইনভেস্টারদের প্রফিটের পার্টটা, তো সেটা আমাদের কান্ট্রির ইনফ্লোর পার্ট বা আমাদের কান্ট্রির আর্নিং হচ্ছে ক্রেডিট সাইডের মধ্যে ইনক্লুড হচ্ছে। এইটা খেয়াল রাখবে, প্রফিটের পার্টটাকে আমাদের কান্ট্রি থেকে যদি চলে যায় ডেবিট সাইডে, ঢুকলে ক্রেডিট সাইড, এইভাবে আমরা দেখছি। নেক্সট হচ্ছে নম্বর 4, আমি আরেকটা পয়েন্ট এখানে লিখছি, সেটা হচ্ছে এড ডোনেশন ফ্রম অ্যাব্রড। এড ডোনেশন, এড অবলিক দিয়ে ডোনেশন ফ্রম অ্যাব্রড, এটা আসছে ক্রেডিট সাইডের পার্টে। নাম্বার 4 ধরো এখানে লিখলাম, চলে যাচ্ছে এড অবলিক দিয়ে ডোনেশন টু অ্যাব্রড। তো এটা মানে আউটফ্লোর পার্ট। তো এইভাবে আমরা দুটো পার্ট কনসিডার করে ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে যদি দেখি যে ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে এইভাবে আমরা দুটো পার্ট কনসিডার করার পরে যদি দেখি যে ভ্যালু অফ ক্রেডিট সাইড, খেয়াল করবে ভ্যালু অফ ক্রেডিট সাইড দুটো পার্ট আছে। আমরা এই কারণেই তো ব্যালেন্স অফ পেমেন্টকে বললাম ডবল এন্ট্রি সিস্টেম। তো এই দুটো পার্ট কনসিডার করার পরে আমরা যদি দেখি যে ভ্যালু অফ ক্রেডিট সাইড গ্রেটার দেন ভ্যালু অফ ডেবিট সাইড হচ্ছে, গ্রেটার দেন ভ্যালু অফ ডেবিট সাইড হচ্ছে, তাহলে আমরা সেক্ষেত্রে দাঁড়িয়ে কি বলবো, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা বলবো ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে একটা সারপ্লাস কন্ডিশন দেখতে পাওয়া যাচ্ছে, বিওপি সারপ্লাস হচ্ছে। এটা হচ্ছে নম্বর 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট আমরা যদি দেখি, নাম্বার 2 পয়েন্টটা দেখো, নাম্বার 2 পয়েন্ট হচ্ছে আমরা যদি দেখি ভ্যালু অফ ক্রেডিট সাইড লেস দ্যান
ক্রেডিট সাইড মানে ইনফ্লোর পার্ট, যখন কিনা আমরা দেখতে পাচ্ছি আমাদের কান্ট্রিতে টাকা পয়সা ঢুকছে। ডেবিট সাইড মানে আউটফ্লোর পার্ট, যখন কিনা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কান্ট্রি থেকে টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে। তো এই দুটো পার্ট আমরা প্যারালালি কনসিডার করব। এই দুটো পার্ট কনসিডার করে আমরা যদি দেখি যে ভ্যালু অফ ক্রেডিট সাইড লেস দ্যান ভ্যালু অফ ডেবিট সাইড হচ্ছে, ভ্যালু অফ ডেবিট সাইড হচ্ছে, তখন আমরা বলবো কি বিওপি, ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিট, ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে একটা ঘাটতি দেখা যাচ্ছে। তো এইভাবে আর দুটো ইকুয়াল হলে ব্যালেন্স বলছি, সেটা যদিও সম্ভব না, কম বেশি হবেই। ডেভেলপ কান্ট্রিগুলোর ক্ষেত্রে আমরা যদি দেখি ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে সারপ্লাস আছে ডেভেলপ কান্ট্রিগুলোর ক্ষেত্রে, যেগুলো ডেভেলপ কান্ট্রি। কিন্তু লেস ডেভেলপ বা ডেভেলপিং কান্ট্রিগুলোর ক্ষেত্রে বিওপিতে কম বেশি ডেফিসিট কিন্তু থাকে। যেমন ইন্ডিয়ার ক্ষেত্রেও কিন্তু ডেফিসিট থাকে। কারণ আমি যদি প্রথম কথা এক্সপোর্ট ইম্পোর্টের পার্টটা কনসিডার করি, তাহলে দেখতে পারবো আমরা কিন্তু ইম্পোর্ট করতে গিয়ে যে এক্সপেন্ডিচার আমাদের করতে হচ্ছে সেটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটা বেশি হচ্ছে। এক্সপোর্ট থেকে আমাদের যে রেভিনিউ আর্ন হচ্ছে তার তুলনায় ইম্পোর্ট করতে গিয়ে আমাদের এক্সপেন্ডিচার বেশি করতে হচ্ছে। তো এটা একটা কারণ ডেফিসিট হওয়ার পেছনে। আরেকটা নাম্বার 2 পয়েন্ট যদি আমরা ইন্ডিয়ান ইকোনমির দিকে তাকাই, তাহলে দেখতে পারবো আমরা ধরো এই যে ইনভেস্টমেন্টের যে ব্যাপারটা এলো একটু আগে দেখলাম, ফরেন ইনভেস্টররা যারা আমাদের কান্ট্রিতে ইনভেস্টমেন্ট করছে তাদের সংখ্যাটা কিন্তু অনেক বেশি। ফরেন ইনভেস্টররা যাদের কিনা আমরা দেখছি আমাদের কান্ট্রিতে এসে ইনভেস্টমেন্ট করছে তাদের সংখ্যাটা কিন্তু অনেক বেশি। সেই তুলনায় আমাদের কান্ট্রি থেকে ইনভেস্টররা যারা ফরেন কান্ট্রি থেকে ইনভেস্টমেন্ট করছে সেই সংখ্যাটা কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। তো ইনভেস্টমেন্টের থেকে যে প্রফিটটা আসছে সেটা কি বললাম, ম্যাক্সিমাম পার্টটা আমরা দেখতে পাচ্ছি ফরেন ইনভেস্টররা নিজেদের কান্ট্রিতে নিয়ে যাচ্ছে। তো এই পার্টটা যদি আমি কম্পেয়ার করি সেটা কিন্তু আমাদের কান্ট্রি থেকে দেখা যাচ্ছে বেশি পার্ট কিন্তু বেরিয়ে যাচ্ছে, যতটা না পার্ট আমাদের কান্ট্রিতে ঢুকছে। আমাদের কান্ট্রির ইনভেস্টররা ফরেন কোনো কান্ট্রি থেকে ইনভেস্টমেন্ট করে যে প্রফিটের পার্টটা যে রিটার্ন পাঠাচ্ছে তার তুলনায় বেরিয়ে যাচ্ছে বেশি। তো এইগুলোই মূলত কারণ, যে কারণে আমরা ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে লক্ষ্য করছি কিন্তু বিওপির ক্ষেত্রে একটা ডেফিসিট কন্ডিশন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কম বেশি সব সময়। তো এটাই আমি বললাম, এই দুটো পার্টকে কনসিডার করে এই ডেফিসিট কন্ডিশন ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে আমরা কিন্তু দেখছি। তো এই হলো আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের যে কনসেপ্টটা, সেটা হলো আমরা বললাম। এরপরে ঠিক আছে, ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে আমরা দুটো পার্ট কিন্তু কনসিডার করছি। এই যে ইকোনমিক ট্রানজাকশন আমরা দেখতে পাচ্ছি, ধরো ইন্ডিয়ার একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে ব্যালেন্স অফ পেমেন্ট কন্ডিশন দেখছি, তার মানে কি ইন্ডিয়ার সাথে অন্য যে কোনো ফরেন কান্ট্রি একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে সমস্ত ধরনের যে ইকোনমিক ট্রানজাকশন হচ্ছে সেটাকে আমরা বলছি ইন্ডিয়ার ব্যালেন্স অফ পেমেন্ট কন্ডিশন। তাহলে এই ব্যালেন্স অফ পেমেন্টকে আমরা দুটো পার্টে ডিভাইড করছি। আমরা যখন এই যে ইকোনমিক ট্রানজাকশন গুলো দেখছি ইন্ডিয়ার সাথে অন্য যে কোনো ফরেন কান্ট্রির সমস্ত ধরনের যে ইকোনমিক ট্রানজাকশন গুলোকে আমরা দেখতে পাচ্ছি, তো এই ইকোনমিক ট্রানজাকশন গুলো দেখতে গিয়ে ব্যালেন্স অফ পেমেন্ট পার্টটাকে, এই যে আমি একটু আগে এক্সাম্পল দিলাম ফরেন ইনভেস্টমেন্ট, এড ডোনেশনের পার্ট, এক্সপোর্ট ইম্পোর্টের পার্ট, সমস্ত পার্টগুলোকে কনসিডার করলাম যখন ব্যালেন্স অফ পেমেন্টকে আমরা ডবল এন্ট্রি সিস্টেম বলছি। আচ্ছা, তো আমরা ব্যালেন্স অফ পেমেন্টকে যখন ডবল এন্ট্রি সিস্টেম বলছি তো আমরা সমস্ত পার্টগুলোকে কনসিডার করলাম এখানে। তো এইটা বলতে গিয়ে আমরা কিন্তু দেখতে পারলাম যে ডবল এন্ট্রি সিস্টেম ব্যালেন্স অফ পেমেন্টকে বললাম। তো এখানে আমি এই যে পার্টগুলো ইকোনমিক ট্রানজাকশনের পার্টগুলোকে কনসিডার করছি ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে। তো এখানে আমরা দুটো পার্টে ডিভিশন করছি, দুটো পার্টে আমরা ডিভিশন করছি। একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টের পার্ট, আরেকটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টের পার্ট। ব্যালেন্স অফ পেমেন্টকে আমরা দুটো পার্টে কনসিডার করছি। আমরা বলছি ব্যালেন্স অফ পেমেন্ট অফ অ্যান ইকোনমি কনসিস্ট উইথ কারেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট, দুটো পার্টে কিন্তু আমরা কনসিডার করছি। তো কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে আমরা কোন পার্টগুলো দেখছি, এবার এইগুলোকে নিয়ে আমরা ডিটেলসে আসছি। তো কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে আমরা আবার দুটো পার্ট ডিভিশন করছি। একটা হচ্ছে আমরা দেখছি ভিজিবল পার্ট,
ভিজিবল পার্ট বলতে গুডস বা কমোডিটির পার্টগুলোকে আমরা এখানে কনসিডার করছি, গুডস বা কমোডিটির পার্টগুলোকে কনসিডার করছি, যেগুলোকে কিনা আমরা এক্সপোর্ট বা ইম্পোর্ট করছি। এই যে আমি দেখলাম, যখন আমরা ভিজিবল এক্সপোর্ট দেখছি তখন ব্যালেন্স অফ পেমেন্টে ক্রেডিট সাইডের পার্টে ইনক্লুড করছি, যখন আমরা ভিজিবল ইম্পোর্ট দেখছি তার মানে আমাদের এক্সপেন্ডিচার করতে হচ্ছে, তাহলে ব্যালেন্স অফ পেমেন্টের ডেবিট সাইডের পার্টে আমরা কনসিডার করছি। তো এইভাবে আমরা গুডস বা কমোডিটি যেগুলোকে আমরা এক্সপোর্ট বা ইম্পোর্ট করছি এইগুলোকে আমরা কারেন্ট অ্যাকাউন্টের ভিজিবল পার্টে ইনক্লুড করছি, গুডস বা কমোডিটির পার্টগুলোকে। আর ইনভিজিবল পার্টে আমরা কোনগুলো দেখছি, কারেন্ট অ্যাকাউন্টের ইনভিজিবল পার্টে আমরা দেখতে পাচ্ছি সার্ভিসেস, সার্ভিসেস, গুড আফটারনুন পায়েল, সার্ভিসেস, ট্রান্সফার, ট্রান্সফার বা রেমিটেন্সেস, এই যে পার্টগুলো আছে এই পার্টগুলোকে আমরা কিন্তু ইনভিজিবল পার্টে ইনক্লুড করছি, ইনভিজিবল পার্টে কারেন্ট অ্যাকাউন্টে ইনক্লুড করছি। তাহলে এই দুটো পার্ট হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টের পার্ট, একটা হচ্ছে ভিজিবল পার্ট আর একটা হচ্ছে ইনভিজিবল পার্ট। খেয়াল করো, একটা ভিজিবল পার্টে আমরা গুডস বা কমোডিটি যেগুলোকে এক্সপোর্ট বা ইম্পোর্ট করছি সেই পার্টগুলো দেখলাম, ইনভিজিবল পার্টে আমরা সার্ভিসেস, ট্রান্সফার বা রেমিটেন্সেস এই যে পার্ট, যেমন একটু আগে আমি এক্সাম্পল দিলাম, সার্ভিসেস বলতে কোনটাকে বলছি, কোনো ফরেনার আমাদের কান্ট্রিতে টুরিস্ট হিসাবে এলো, তো তাদের থেকে আমাদের যে ইনকামটা হলো আমাদের কান্ট্রি, সেটাকে আমরা কি বললাম, ইনভিজিবল এক্সপোর্ট, এটা হচ্ছে সার্ভিসেসের পার্ট। একইভাবে আমাদের কান্ট্রি থেকে কেউ ফরেন কান্ট্রিতে টুরিস্ট হিসাবে গেল, তো ওখান থেকে ফরেনারদের ইনকাম হবে, আমাদের কান্ট্রি কোনো সিটিজেন ঘুরতে ধরো টুরিস্ট হিসাবে ফরেন কোনো কান্ট্রিতে গেছে, তো এখান থেকে ফরেনারদের ইনকাম হচ্ছে, তার মানে আমাদের কান্ট্রি থেকে টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে, তো এটাকে আমরা দেখছি ইনভিজিবল ইম্পোর্ট হিসাবে। ট্রান্সফার বা রেমিটেন্সেস বলতে কি বলছি, ধরো আমাদের কোনো কান্ট্রির সিটিজেন ফরেন কোনো কান্ট্রিতে গিয়ে কাজ করছে বা ইনভেস্টমেন্ট করছে, তো ইনভেস্টমেন্ট করে বা কাজ করে তার ইনকামের যে পার্টটাকে ফরেন কান্ট্রি থেকে আমাদের কান্ট্রিতে ফেরত পাঠাচ্ছে, বা একইভাবে ফরেনাররাও কেউ এসে যদি আমাদের কান্ট্রিতে কাজ করে, কাজ করে তাদের ইনকামের যে পার্টটাকে আমাদের কান্ট্রি থেকে ফরেন কান্ট্রিতে ফেরত পাঠাচ্ছে, বোথ সাইড থেকে দেখবো। কিন্তু আমি যে কোনো পার্ট ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে যে কোনো পার্ট আমরা যখন কনসিডার করব সেটাকে কিন্তু বোথ সাইড থেকে দেখব, ক্রেডিট সাইড থেকে যেরকম কনসিডার করব অ্যাজ ওয়েল অ্যাজ ডেবিট সাইড থেকে কিন্তু কনসিডার করব। তো এইগুলো হচ্ছে তোমার কারেন্ট অ্যাকাউন্টের ইনভিজিবল পার্ট, কারেন্ট অ্যাকাউন্টের ইনভিজিবল পার্ট হিসেবে আমরা দেখছি। তাহলে দুটো পার্ট এলো এখানে, কারেন্ট অ্যাকাউন্টের একটা ভিজিবল পার্ট আর একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টের ইনভিজিবল পার্ট। এবং আরেকটু যদি আমরা ডিপলি দেখি তাহলে দেখতে পারবো যে কারেন্ট অ্যাকাউন্টের পার্ট থেকে আমরা কিন্তু ব্যালেন্স অফ ট্রেডের কনসেপ্টটা দেখতে পাচ্ছি, এই কারেন্ট অ্যাকাউন্টের পার্ট থেকেই কিন্তু আমরা বিওটি বা ব্যালেন্স অফ ট্রেডের কনসেপ্টটা কিন্তু পাচ্ছি। ব্যালেন্স অফ ট্রেডের কনসেপ্টটা পাচ্ছি। ব্যালেন্স অফ ট্রেড বলতে আমরা কি বলছি, ব্যালেন্স অফ ট্রেড বলতে আমরা কিন্তু বলতে চাইছি এখানে ডিফারেন্স বিটুইন ভ্যালু অফ এক্সপোর্ট অ্যান্ড ভ্যালু অফ ইম্পোর্ট। বিওটি বা ব্যালেন্স অফ ট্রেড বলতে আমরা অ্যাকচুয়ালি কি বলছি একটু যদি দেখি আমরা আবার স্লাইডে, বিওটি ব্যালেন্স অফ ট্রেড, বিওটি এটা আমরা কি বলছি, ডিফারেন্স বিটুইন ভ্যালু অফ export and value of import, এদের মধ্যে ডিফারেন্সটাকে দেখছি। তাহলে এই যে এক্সপোর্টের পার্ট, এক্সপোর্টের মধ্যে আমরা আবার দুটো পার্ট কনসিডার করছি, আমি এই যে গুডস বা কমোডিটি যেগুলোকে আমরা আমাদের কান্ট্রি থেকে ফরেন কান্ট্রিতে এক্সপোর্ট করছি এগুলো হচ্ছে তোমার ভিজিবল পার্ট। তাহলে ভিজিবল পার্টটা যেরকম এর মধ্যে ইনক্লুডেড আছে তার পাশাপাশি আমরা কি দেখতে পাচ্ছি, ইনভিজিবল পার্টটাকেও,
তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ইনভিজিবল পার্টটাকেও দেখতে পাচ্ছি। ইনভিজিবল পার্ট বলতে আমরা কোনটাকে দেখছি? ইনভিজিবল পার্টের মধ্যে আমরা যদি লক্ষ্য করি, এর মধ্যে সার্ভিসেস, ট্রান্সফার, এই বিশেষ করে সার্ভিসেসের পার্ট, ট্রান্সফারটা আলাদা আছে। তো সার্ভিসেসের পার্টটাকে দেখছি এখানে, এক্সপোর্টের ক্ষেত্রে কনসিডার করছি। ধরো আমাদের কান্ট্রিতে কেউ টুরিস্ট হিসাবে এলো, তো এখান থেকে যে ইনকামটা হচ্ছে, তাহলে এই সার্ভিসেসের পার্টটাকে ইনভিজিবল এক্সপোর্ট হিসাবে দেখছি। একইভাবে ইম্পোর্টের ক্ষেত্রেও একই জিনিস দেখছি, ভিজিবল ইম্পোর্ট, আরেকটা হচ্ছে ইনভিজিবল ইম্পোর্ট। তো এদের মধ্যে ডিফারেন্সটাকে আমরা কিন্তু বলছি, এদের মধ্যে যে ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটাকে আমরা বলছি কি ইকোনমিক টার্মে ব্যালেন্স অফ ট্রেড। কাজেই আমি যে এখানে চার্টটা করেছি, এখান থেকে আমি কনক্লুশনে আসতে পারি যে কারেন্ট অ্যাকাউন্টের পার্টটা থেকে ব্যালেন্স অফ ট্রেড পাওয়া যাচ্ছে, ভিজিবল বা ইনভিজিবল পার্টটা আছে এর মধ্যে। তো আমরা ব্যালেন্স অফ ট্রেডকে বলতে পারি বিওটি ইজ দ্য সাবসেট অফ বিওপি। ব্যালেন্স অফ ট্রেড কি হচ্ছে? বিওটি ইজ দ্য সাবসেট অফ বিওপি, অর্থাৎ ব্যালেন্স অফ ট্রেড হচ্ছে তোমার ব্যালেন্স অফ পেমেন্টের একটা পার্ট, এটা আমরা বলতে পারি। আর উল্টো দিকে ক্যাপিটাল অ্যাকাউন্টের পার্টটা যদি আমরা কনসিডার করি, ক্যাপিটাল অ্যাকাউন্টের আন্ডারে আমরা কি দেখছি মেনলি? ক্যাপিটাল অ্যাকাউন্টের আন্ডারে আমরা মেনলি দেখছি ডিফারেন্ট টাইপস অফ ফরেন ইনভেস্টমেন্ট, ডিফারেন্ট টাইপস অফ ফরেন ইনভেস্টমেন্ট। এই যে বিভিন্ন ধরনের যে ফরেন ইনভেস্টমেন্ট আছে, এই পার্টটাকে আমরা কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টের আন্ডারে দেখতে পাচ্ছি। এর মধ্যে আমরা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট দেখছি, ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট, এই বিভিন্ন ধরনের ফরেন ইনভেস্টমেন্টকে আমরা ব্যালেন্স অফ পেমেন্টের আন্ডারে ক্যাপিটাল অ্যাকাউন্টের পার্ট হিসেবে দেখছি। শর্ট টার্ম ফরেন ইনভেস্টমেন্ট হতে পারে বা লং টার্ম ফরেন ইনভেস্টমেন্ট হতে পারে। এই যে ফরেন ইনভেস্টমেন্টের দুটো পার্ট থাকে, মানে আমি একটু যদি ভাঙি এটা, ফরেন ইনভেস্টমেন্ট একটা হচ্ছে শর্ট টার্ম বেসিসে ফরেন ইনভেস্টমেন্ট, আর একটা লং টার্ম। আমি যদি একটু শর্টে লিখি, তাহলে শর্ট টার্ম লং টার্ম বেসিসে যে ফরেন ইনভেস্টমেন্ট হয়, এটার আমি আরেকটা ডিভিশন করেছি, দেখবে এটা নিয়ে একটা ক্লাসে আলোচনা করব। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে লং টার্ম ফরেন ইনভেস্টমেন্ট। এই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ, এটাকে আমরা লং টার্ম ফরেন ইনভেস্টমেন্ট হিসেবে দেখছি। এছাড়া আমরা এফআইআই, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট, আরেকটা পার্ট হচ্ছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। এই যে দুটো পার্ট আছে, এই দুটো পার্টকে আমরা বলছি শর্ট টার্ম ফরেন ইনভেস্টমেন্ট। এই দুটো পার্ট হচ্ছে তোমার শর্ট টার্ম ফরেন ইনভেস্টমেন্ট, শর্ট টার্ম ফরেন ইনভেস্টমেন্ট, আর এইটা হচ্ছে লং টার্ম ফরেন ইনভেস্টমেন্ট। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কথাটার মানে কি? যখন কোনো ফরেন ইনভেস্টার আমাদের কান্ট্রিতে লং টার্ম বেসিসে ইনভেস্টমেন্ট করছে, এবং যে সেক্টরে তারা ইনভেস্টমেন্ট করছে, পার্টিকুলারলি যে সেক্টরে তারা ইনভেস্টমেন্ট করছে, দেখা যাচ্ছে সেই সেক্টরে তাদের ওনারশিপ কিন্তু অ্যাটলিস্ট ন্যূনতম পক্ষে 10% অ্যান্ড অ্যাবাভ থাকছে, তখন এই ধরনের ফরেন ইনভেস্টমেন্টকে আমরা বলছি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ। যে সেক্টরে তারা ইনভেস্টমেন্ট করছে সেখানে তাদের ওনারশিপ 10% অ্যান্ড অ্যাবাভ থাকছে, তাহলে এইটাকে আমরা বলছি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। আর ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট বা ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট বলতে আমরা কি বলছি? এগুলো হচ্ছে তোমার শর্ট টার্ম ফরেন ইনভেস্টমেন্ট। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট বা ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, এগুলো হচ্ছে তোমার শর্ট টার্ম ফরেন ইনভেস্টমেন্ট। ফরেন ইনভেস্টাররা শর্ট টার্ম একটা রিটার্নের আশায় যখন আমাদের কান্ট্রি, ধরো এক্সাম্পল হিসাবে যদি দেখি, স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করলো, বা আমাদের কান্ট্রি কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলো, বা পার্টিকুলারলি কোনো একটা সেক্টরে ইনভেস্টমেন্ট করলো, যেখানে কিনা দেখা যাচ্ছে যে তাদের ওনারশিপ বা তাদের মালিকানা 10% এর কম থাকছে, তাহলে এই ধরনের ইনভেস্টমেন্টকে আমরা বলছি ফরেন পোর্টফোলিও বা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট। তো এখানে আমরা যদি কম্পেয়ার করি এফডিআই আর এফআইআই এফপিআই, ইন্ডিয়াতে এফডিআইটা বেশি হয় তুলনামূলকভাবে, যদি দেখা যায় এফপিআই এফআইআই যে হয় না তা না, এগুলোও হয়,
তুলনামূলকভাবে এফডিআইটা আমরা বেশি দেখছি। তো এখানে আমরা যদি দেখি এফপিআই এফআইআই এই যে বার্তা এরা কিন্তু ফ্লাকচুয়েট করে, এটা তো স্থির না, এটা তো শর্ট টার্ম বেসিসে। তুমি তো ইনস্ট্যান্ট বেসিসে ইনভেস্টমেন্ট করছো। ধরো কোনো ফরেন কোনো কান্ট্রিতে বসে কোনো ইনভেস্টার আমাদের কান্ট্রি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করছে, শর্ট টার্ম একটা রিটার্নের আসছে। কাজে এফপিআই বা এফআইআই এটা কিন্তু এটার কোনো স্টেবিলিটি নেই। যখন ইকোনমিক কন্ডিশন একটা ভালো জায়গায় থাকছে তখন কিন্তু এগুলো বেড়ে যাচ্ছে, আর ইকোনমি যদি কন্ডিশন ডিটোরিয়েট করে তাহলে কিন্তু এফপিআই এফআইআই এগুলো কমে যাবে। কেননা ফরেন এই শর্ট টার্ম ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফরেন ইনভেস্টাররা সবসময় ফেভারেবল কন্ডিশন খোঁজে। ইকোনমিতে যখন ফেভারেবল কন্ডিশন আছে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তখনই কিন্তু তারা বেছে বেছে ইনভেস্টমেন্ট করে। তখনই আমরা দেখতে পারি যে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট বা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট এগুলো কিন্তু বাড়ছে, এগুলোর পার্সেন্টেজ। আর এটাই বললাম যে সেক্টরে তারা ইনভেস্টমেন্ট করছে বা যেখানে তারা ইনভেস্টমেন্ট করছে তাদের ওনারশিপটা দেখা যাচ্ছে যে 10%-এর কম হচ্ছে। আর এফডিআই তো একটা স্টেবিলিটি আছে। এফডিআই ধরো কোনো ফরেন ইনভেস্টাররা ইকোনমিতে ইনভেস্ট করেছে, তারা শর্ট টার্মে তাদের যদি লসও হয় তারা কিন্তু তাদের ইনভেস্টমেন্টটাকে কন্টিনিউ করবে। মাঝপথে তারা ইনভেস্টমেন্ট তুলে নিয়ে চলে যাবে এরকম কিন্তু হবে না। কেননা আমরা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যেটা লক্ষ্য করছি, এই ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ইনভেস্টাররাও কিন্তু মূলত লং টার্ম একটা রিটার্ন পাওয়ার আশায় কিন্তু ইনভেস্টমেন্ট করছে। এই হচ্ছে বেসিক ডিফারেন্স। একটা হচ্ছে লং টার্ম বেসিসে এবং যে সেক্টরে তারা ইনভেস্টমেন্ট করছে দেখা যাচ্ছে তাদের ওনারশিপ কিন্তু 10% বা তার বেশি থাকছে। আর এফপিআই বা এফআইআই এর ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করছি এগুলোকে শর্ট টার্ম ফরেন ইনভেস্টমেন্ট বলছে এবং যেখানে তারা ইনভেস্টমেন্ট করছে তাদের ওনারশিপ লেস দ্যান 10% থাকছে। এটা হচ্ছে বেসিক একটা ডিফারেন্স ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের সাথে ফরেন পোর্টফোলিও বা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্টের আমরা দেখছি। তো এটাই। আচ্ছা, এই পার্টটা তার মানে আমরা কার আন্ডারে দেখলাম? এই পার্টটাকে আমরা ব্যালেন্স অফ পেমেন্টের ক্যাপিটাল অ্যাকাউন্টের পার্ট হিসাবে দেখতে পেলাম। তো এই দুটো পার্টকে আমরা কনসিডার করে এই যে আমি বললাম না ব্যালেন্স অফ পেমেন্টকে ডবল এন্ট্রি সিস্টেম বলা হচ্ছে। ইন্ডিয়ার সাথে অন্য যে কোনো ফরেন কান্ট্রির একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে সমস্ত ধরনের যে ইকোনমিক ট্রানজাকশন হচ্ছে বা মানিটারি ট্রানজাকশন হচ্ছে এবং বোথ সাইড থেকে হচ্ছে, এই পার্টগুলোকে কনসিডার করছি ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে। তো এই কারণেই কিন্তু আমরা এইটা দেখি দুটো পার্টে ডিভিশন করেছি, বোথ সাইড থেকে যেহেতু ইকোনমিক ট্রানজাকশন হচ্ছে। এই দুটো পার্টকে কারেন্ট অ্যাকাউন্ট এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে এই দুটো পার্টকে কনসিডার করেই কিন্তু আমরা আলটিমেটলি কনক্লুশনে আসছি যে ক্রেডিট সাইডের পার্টটা বেশি হচ্ছে কি ডেবিট সাইডের পার্টটা বেশি হচ্ছে। কারেন্ট অ্যাকাউন্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট দুটো পার্টকে আমরা কনসিডার করে যদি দেখি অ্যাজ এ হোল, যদি দেখি ভ্যালু অফ ক্রেডিট সাইড বেশি হচ্ছে ভ্যালু অফ ডেবিট সাইডের থেকে, তাহলে বিওপি সারপ্লাস বলবো। আচ্ছা, ওভারঅল যেরকম আমরা ব্যালেন্স অফ পেমেন্ট কন্ডিশনকে দেখি তার পাশাপাশি ইন্ডিভিজুয়ালিও কিন্তু আমরা এই কারেন্ট অ্যাকাউন্ট বা ক্যাপিটাল অ্যাকাউন্টের পার্টকে দেখতে পারি। ইন্ডিভিজুয়ালিও যদি দেখি, ইন্ডিভিজুয়ালিও আমরা কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সারপ্লাস হচ্ছে কি ডেফিসিট হচ্ছে বা ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্ষেত্রে সারপ্লাস হচ্ছে কি ডেফিসিট হচ্ছে, এই কন্ডিশনগুলো কিন্তু দেখতে পারি। তো এই গেল মোটামুটি। এরপরে আমরা আসবো যে ডিফারেন্সটা ব্যালেন্স অফ পেমেন্ট আর ব্যালেন্স অফ ট্রেডের মধ্যে। ইট ইজ এ ব্রড কনসেপ্ট বলেছি কেননা ব্যালেন্স অফ পেমেন্টেরই একটা পার্ট হচ্ছে তোমার ব্যালেন্স অফ ট্রেড, যেটা আমরা কারেন্ট অ্যাকাউন্টের পার্ট থেকে আসতে দেখছি। ব্যালেন্স অফ পেমেন্টের দুটো পার্ট আছে, একটা কারেন্ট অ্যাকাউন্টের পার্ট আর একটা ক্যাপিটাল অ্যাকাউন্টের পার্ট। একটু আগে দেখালাম কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ভিজিবল ইনভিজিবল দুটো পার্ট আছে। তো বিওপি কে ব্রড কনসেপ্ট বলছি কেননা ব্যালেন্স অফ পেমেন্টের একটা পার্ট যেটা কারেন্ট অ্যাকাউন্টের আন্ডারে থাকছি সেটা হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড। এই কারণে এটাকে বলছি ন্যারোয়ার কনসেপ্ট ব্যালেন্স অফ ট্রেডকে। নেক্সট পয়েন্ট নাম্বার 2 পয়েন্ট, it includes the sum of both capital and current account put together. It includes all international transaction between a host of the domestic country and rest of the world. এটা হচ্ছে তোমার ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে বলছি। আর ব্যালেন্স অফ ট্রেডের ক্ষেত্রে বলছি it is defined as the difference between the value of
exports and of goods and services and value of imports of goods and services between country। এই সার্ভিসেসের পার্টটা ইনক্লুড আছে বলেই আমরা কিন্তু ভিজিবল এক্সপোর্ট এবং ইনভিজিবল এক্সপোর্ট দেখছি, বা ভিজিবল ইম্পোর্ট এবং ইনভিজিবল ইম্পোর্ট দেখছি। এই দুটোর ডিফারেন্সকে ব্যালেন্স অফ ট্রেড বলছি। সার্ভিসেসের পার্টটা সবসময় ইনভিজিবল পার্টে ইনক্লুড হচ্ছে, খেয়াল করুন। তো এই গেল ডিফারেন্স। এবার আমরা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে ডিভ্যালুয়েশনের কনসেপ্টে আসছি। কারেন্সি ডিভ্যালুয়েট হচ্ছে। ব্যালেন্স অফ পেমেন্টের দুটো পার্ট দেখলাম, কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবার হচ্ছে কারেন্সি ডিভ্যালুয়েশন হচ্ছে। কোন কন্ডিশনে দাঁড়িয়ে আমরা কান্ট্রির কারেন্সিকে ডিভ্যালুয়েট করতে দেখব? প্রথম কথা, আমাদের একটা বেসিক জায়গা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ডিভ্যালুয়েশন ওয়ার্ডটা যখন ইউজ করা হচ্ছে তার মানে আমরা বুঝছি যে গভর্নমেন্টের কিন্তু এক্ষেত্রে একটা ইনিশিয়েটিভ আছে। মার্কেট কন্ডিশনের ওপর বেস করে বা মার্কেটে ডিমান্ড সাপ্লাই কন্ডিশনের ওপর বেস করে আমরা ইকোনমিক কারেন্সি ভ্যালু ফ্লাকচুয়েট করছে এটা কিন্তু বলছি না। গভর্নমেন্ট নিজে থেকে ইনিশিয়েটিভ নিচ্ছে, এটা মাথায় রাখতে হবে। গভর্নমেন্ট নিজে থেকে ইনিশিয়েটিভ নিচ্ছে, যেটাকে আমরা ডিভ্যালুয়েশন বলছি। তো ডিভ্যালুয়েশন হওয়ার পেছনে কারণটা কি? কারণ যদি দেখি তাহলে বলতে পারবো যে কোনো কান্ট্রির ইকোনমিতে যদি আমরা দেখি সিভিয়ার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখা যাচ্ছে, সিভিয়ার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখা যাচ্ছে, এর পেছনে মেন রিজন হচ্ছে তীব্র আর্থিক সংকটের সম্মুখীন হচ্ছে কোনো দেশের অর্থনীতি। কেন হচ্ছে? কারণ হচ্ছে কান্ট্রির ইকোনমিতে আমরা যদি দেখি হাই ইনফ্লেশনারি প্রেসার। অনেকগুলো কারণ আছে। ধরো সাপোজ ফর এক্সাম্পল আমরা কান্ট্রির ইকোনমিতে দেখছি হাই ইনফ্লেশনারি কন্ডিশন, ইনফ্লেশনারি প্রেসার। তাহলে হাই ইনফ্লেশনারি প্রেসার যদি দেখি, ইনফ্লেশনটা বেড়ে গেছে, তাহলে ইনফ্লেশন যদি বেড়ে যায় তার মানে আলটিমেটলি কি বুঝবো? এগ্রিগেট ডিমান্ড এক্সিড করছে এগ্রিগেট সাপ্লাইকে, এগ্রিগেট সাপ্লাইকে এক্সিড করছে এগ্রিগেট ডিমান্ড। তাহলে এরকম একটা কন্ডিশন যখন হচ্ছে তার মানে আমরা ফরেন কান্ট্রিগুলোর উপর আরো বেশি করে ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি। কোনো কান্ট্রির ইকোনমিতে ইনফ্লেশনটা সাপোজ ফর এক্সাম্পল ডবল ডিজিটে চলে গেছে, তাহলে এর পরেও যখন বাড়তে থাকছে তখন কি হচ্ছে? সেই জায়গাটা এগ্রিগেট ডিমান্ড আর এগ্রিগেট সাপ্লাই এটার মধ্যে যে গ্যাপটা তৈরি হচ্ছে, এই গ্যাপটাকে ফুলফিল করতে গিয়ে কি করতে হচ্ছে? গভর্নমেন্টকে ইম্পোর্ট করতে হচ্ছে বেশি করে। ইম্পোর্টটা বাড়ছে এক্সপোর্টের থেকে। এক্সপোর্ট করে আমার যতটা না আর্নিং হচ্ছে, কেননা আমাদের ডোমেস্টিক্যালি কান্ট্রির ইকোনমিতে একটা ইনফ্লেশন দেখা যাচ্ছে, তো আমাদের সেক্ষেত্রে দাঁড়িয়ে এক্সপোর্টটা কমিয়ে দরকার পড়লে ইম্পোর্ট বাড়াতে হবে। তো ইম্পোর্ট যত বাড়তে থাকবে ন্যাচারালি আমরা কি দেখব? ইম্পোর্ট বাড়া মানে ব্যালেন্স অফ ট্রেডের ক্ষেত্রে বা ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে একটা ডেফিসিট দেখা যাচ্ছে। মানে এটা ইমপ্লাই করছে কি? বিওপি অ্যান্ড বিওটি ডেফিসিট। এই কন্ডিশনটা কিন্তু এই ডেফিসিটের কন্ডিশনটা আমরা সিভিয়ারিটিতে চলে যেতে দেখছি, সিভিয়ার ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিট বা সিভিয়ার ব্যালেন্স অফ ট্রেড ডেফিসিট, এরকম একটা কন্ডিশন। মানে এতটাই তীব্র সংকট দেখা যাচ্ছে যে ডেফিসিটের পার্সেন্টেজটা বিশালভাবে বাড়ছে। আমরা ফরেন কান্ট্রিগুলোর উপর বিশালভাবে ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি। তাহলে এই অবস্থায় দাঁড়িয়ে বিওপি বা বিওটি যে ডেফিসিট হচ্ছে, তাহলে এই অবস্থায় দাঁড়িয়ে ইকোনমিতে কি হচ্ছে? ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, কান্ট্রির সেন্ট্রাল ব্যাংকের কাছে যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে ফরেন কারেন্সি অ্যাসেট আছে বা গোল্ড আছে, এগুলো ধীরে ধীরে কমতে থাকছে। আমরা যত বেশি ইম্পোর্ট করব, এক্সপোর্টটা যত কমতে থাকবে, তার মানে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ হিসাবে যে ফরেন কারেন্সি আছে, ফরেন কারেন্সি অ্যাসেট আমরা কান্ট্রির সেন্ট্রাল ব্যাংকের কাছে দেখতে পাচ্ছি, আমাদের কান্ট্রির ক্ষেত্রে হলে আরবিআই এর কাছে দেখতে পাচ্ছি, এটা ধীরে ধীরে কি হবে? কমতে থাকবে ফরেন। এছাড়াও আমরা যদি দেখি গোল্ডও কমতে থাকবে, কেননা ইকোনমিতে যত ক্রাইসিস দেখা যাবে তত আমাদের কান্ট্রি বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলোর থেকে বরোইং করবে।
আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক। তো এটা করতে গিয়ে দেখা যাচ্ছে অনেক সময় গোল্ড রিজার্ভ রাখতে হচ্ছে, স্পেশালি আইএমএফ এর থেকে বরোইং করতে গেলে। তাহলে আলটিমেটলি ফরেন কারেন্সি অ্যাসেট বা গোল্ড যদি কমে, তার মানে ওভারঅল যদি দেখি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কমতে থাকছে, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এটা কি হচ্ছে, কমতে থাকছে। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের উপর একটা এফেক্ট পড়ছে। তাহলে ইনফ্লেশন ডবল ডিজিটে চলে গেল, এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট সাপ্লাইকে এক্সিড করলো, যে কারণে আমরা বেশি বেশি করে ফরেন কান্ট্রিগুলোর উপর বা ফরেন ইকোনমির উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়লাম। তো এটা করতে গিয়ে বিওপি বা বিওটির ক্ষেত্রে ডেফিসিট দেখা গেল এবং আলটিমেটলি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কমতে শুরু করলো। তো এই যে জায়গাটা, এরকম একটা কন্ডিশনে দাঁড়িয়ে গভর্নমেন্ট কিন্তু বাধ্য হচ্ছে কারেন্সিকে ডিভ্যালুয়েট করাতে, বাধ্য হচ্ছে। যেমন আমাদের কান্ট্রির ক্ষেত্রে যদি আমরা ইন্ডিপেন্ডেন্সের পর থেকে লক্ষ্য করি, একবার যেরকম 1948-49-এ দেখছি, একবার 1966-এ দেখছি, একবার আমরা দুবার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 1991-এ, দুবার, একবার, একবার। তো এরকম কিন্তু কারেন্সি ডিভ্যালুয়েট করেছে আমাদের কান্ট্রির ইকোনমিতে, আমরা দেখছি। তো এই যে সময়গুলো আমরা যদি লক্ষ্য করি, প্রত্যেকটা টাইম পিরিয়ডের দিকে তাকাই, আমাদের কান্ট্রির ইকোনমিতে কিন্তু এই সময়গুলোতে সিভিয়ারিটি দেখা যাচ্ছিল, সিভিয়ার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কিন্তু দেখতে পাওয়া গেছে। তো এই জায়গা থেকে ইকোনমিকে প্রোটেক্ট করতে গিয়ে, এই যে আমি বললাম হাই ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিট বা হাই ব্যালেন্স অফ ট্রেড ডেফিসিট, ফিসকাল ডেফিসিটও বাড়ছে এরকম কন্ডিশন। তো এরকম একটা কন্ডিশনে দাঁড়িয়ে গভর্নমেন্টের মেন মোটিভ হবে এই ডেফিসিট গুলো কমিয়ে আনা লং টার্মে। তো গভর্নমেন্ট এই বিওপি বা বিওটি ডেফিসিটকে কমাতে গিয়ে কারেন্সিকে কি করছে, ডিভ্যালুয়েট করছে। গভর্নমেন্ট নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে ফরেন কারেন্সির রেসপেক্টে ডোমেস্টিক কান্ট্রি কারেন্সি ভ্যালুকে ফল করাচ্ছে। কেন ফল করাচ্ছে কারণটা যদি দেখি, তাহলে আমি একটা নিউমেরিক্যালি এক্সাম্পল দিচ্ছি, তাহলে আরো ক্লিয়ার হবে গভর্নমেন্ট কেন ফল করাচ্ছে, কারণটা কি। আরেকটা অ্যাড করলাম, দেখো এই যে গভর্নমেন্ট যে কারেন্সি ডিভ্যালুয়েট করাচ্ছে বা রুপিকে ডিভ্যালুয়েট করাচ্ছে, যখন কান্ট্রির ইকোনমিতে একটা সিভিয়ার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখতে পাওয়া যাচ্ছে, মানে হাই ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিট বা হাই ব্যালেন্স অফ ট্রেড ডেফিসিট, ইনফ্লেশন ডবল ডিজিটে চলে যাওয়া, এরকম একটা কন্ডিশনে দাঁড়িয়ে গভর্নমেন্ট কি করলো, কারেন্সিকে ডিভ্যালুয়েট করালো। এটার এফেক্ট কিভাবে পড়বে ইকোনমিতে, ধরো সাপোজ ফর এক্সাম্পল $1 ছিল হচ্ছে ₹70। গভর্নমেন্ট কি করলো, গভর্নমেন্ট নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে, খেয়াল করবে এরকম একটা কন্ডিশনে ছিল, এই অবস্থায় দাঁড়িয়ে গভর্নমেন্ট নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে ডলারের রেসপেক্টে রুপির ভ্যালুকে ফল করালো। আগে 70 রুপিস দিলে $1 পাওয়া যেত, এখন 75 রুপিস দিলে $1 পাওয়া যাচ্ছে। এটা নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে, এই যে টাইম পিরিয়ড গুলো বললাম 1948, 49, 1966, 1991-এ কনজিকিউটিভলি 2 টাইমস ডিভ্যালুয়েট করেছিল। এই সময় গভর্নমেন্ট, এই সময়গুলোতে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডলারের রেসপেক্টে রুপির ভ্যালুকে ফল করিয়েছে। তো এটার এফেক্ট এক্সপোর্টের উপর কিভাবে পড়তে পারে, আমি প্রথমে ইম্পোর্টটা আসছি, তারপর এক্সপোর্ট আসছি। এটার এফেক্ট ইম্পোর্টের উপর কিভাবে পড়তে পারে একটু দেখা যাক। তো ইম্পোর্টের ক্ষেত্রে আমরা কি করছি, ইম্পোর্টের ক্ষেত্রে আমরা ডলারকে রুপিসে কনভার্ট করছি। ধরো সাপোজ ফর এক্সাম্পল আমরা $5 এর ইম্পোর্ট করছি, আগেও করছিলাম এখনো করছি। তো আমাকে রুপিসে কনভার্ট করলে কত দাঁড়াচ্ছে, এটা এটা দাঁড়াচ্ছে আমার 350 রুপিস। এখন $5, $1 আগে 70 রুপিসে পাওয়া যেত, এখন 75-এ, কত দাঁড়াচ্ছে 375 রুপিস। তার মানে এখানে দাঁড়িয়ে আমরা কি দেখছি, 25 রুপিস হচ্ছে তোমার ইম্পোর্ট কস্টলিয়ার হচ্ছে, ইম্পোর্ট কস্টলিয়ার হয়ে যাচ্ছে। আমি আগেও $5 এর ইম্পোর্ট করতাম, এখনো আমি $5 এরই ইম্পোর্ট করছি, কিন্তু আগে আমাদের পে করতে হতো কত, 70 রুপিস ইজ ইকুয়াল টু $1 ছিল যখন, তখন আমি পে করতাম ইম্পোর্ট করতে গিয়ে 350 রুপিস। এখন আমি দেখতে পাচ্ছি যে ডলারের রেসপেক্টে
রুপির ভ্যালু ফল করেছে, মানে 75 রুপিস দিলে আমি $1 পাচ্ছি, তো আমি এখন কত পে করছি? 375 রুপিস। তাহলে এরকম একটা কন্ডিশনে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি ইম্পোর্ট কস্টলিয়ার হচ্ছে 25 রুপিস। তো ইম্পোর্ট কস্টলিয়ার হওয়ার জন্য আমরা আলটিমেটলি কি দেখব? ইম্পোর্ট সাবস্টিটিউশন দেখব। প্রোডাক্টটাকে ইম্পোর্ট না করে আমাদের কান্ট্রিতে ম্যানুফ্যাকচার বা প্রোডাকশন করার চেষ্টা করব, যেটাকে আমরা বলছি কি ইম্পোর্ট, যেটাকে আমরা বলছি এখানে ইম্পোর্ট সাবস্টিটিউশন, বাংলায় বললে আমদানি পরিবর্তনটা। খেয়াল করবে ইম্পোর্ট সাবস্টিটিউশন বা আমদানি পরিবর্তনটা, প্রোডাক্টটাকে আমরা ইম্পোর্ট না করে আমাদের কান্ট্রিতে প্রোডাকশন করার চেষ্টা করছি, যখন কিনা আমরা দেখছি যে ইম্পোর্ট আগের তুলনায় কস্টলিয়ার হয়ে যাচ্ছে আমাদের কারেন্সিতে। তো এটা আমরা দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে এক্সপোর্টের ওপর এফেক্টটা কি পড়ছে। এক্সপোর্টের ক্ষেত্রে একটু দেখা যাক। এক্সপোর্টের ক্ষেত্রে আমরা কি করছি? রুপিসকে ডলারে কনভার্ট করছি, উল্টো কন্ডিশন। ধরো সাপোজ ফর এক্সাম্পল আমি 350 রুপিসের এক্সপোর্ট করছি, তাহলে ডলারে কনভার্ট করলে কত ছিল আগে? যখন 70 রুপিস ইজ ইকুয়াল টু $1 ছিল, তাহলে ছিল $5। এক্স্যাক্টলি দেখো এবার, আগে 70 রুপিস দিলে $1 পাওয়া যেত, এখন 75 রুপিস দিলে $1 পাওয়া যাচ্ছে। তার মানে ডলার তো আরো স্ট্রং হয়েছে। তার মানেটা কি? তার মানে হচ্ছে ডলার আরো স্ট্রং হয়েছে কিন্তু রুপি উইক হয়েছে। রুপিটা উইক হয়েছে, আমরা এটা দেখতে পাচ্ছি। তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কি দেখব? তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যেটা লক্ষ্য করব, 350 রুপিস এখন আমি এক্সপোর্ট করছি, আগেও 350 রুপিসের এক্সপোর্ট করছিলাম, এখনো 350 রুপিসেরই এক্সপোর্ট করছি, কিন্তু ফরেনাররা আগে পে করতো $5, কিন্তু কারেন্সি যে ডিভ্যালুয়েট হলো, এটার ফলে ডলার আরো স্ট্রং হলো রুপির রেসপেক্টে আমি যদি কম্পেয়ার করি। কেননা 70 রুপিস দিলে আগে $1 পাওয়া যেত, এখন 75 রুপিস দিলে $1, 70 রুপিস দিলে দেখা যাচ্ছে ডলার 0. পাওয়া যাচ্ছে, 0.89590 এরকম কিছু পাওয়া যাচ্ছে। তাহলে এখানে 350 রুপিসের রেসপেক্টে আমি যদি দেখি এখন এক্সপোর্ট করছি, এখন হয়তো দাঁড়াচ্ছে এটা $4.6, আমি সাপোজ ফর এক্সাম্পল আমি এটা ধরলাম। তাহলে ফরেনাররা আগে যে প্রোডাক্টটা আমাদের কান্ট্রি পারচেস করতো $5 দিয়ে, এখন সেম প্রোডাক্ট ফরেনাররা পারচেস করছে কারেন্সি ডিভ্যালুয়েশনের ফলে বা রুপি ডিভ্যালুয়েশনের ফলে $4.6 দিয়ে। অর্থাৎ ফরেনাররা আরো লোয়ার প্রাইসে আমাদের কান্ট্রির প্রোডাক্ট পারচেস করতে পারছে। তাহলে ন্যাচারালি তারা যদি লোয়ার প্রাইসে আমাদের কান্ট্রির প্রোডাক্ট পারচেস করতে পারে, তাদের কাছে আমাদের কান্ট্রির ডিমান্ড কি হবে? আমাদের কান্ট্রির ডিমান্ড কিন্তু, আমাদের কান্ট্রির প্রোডাক্টের ডিমান্ড কিন্তু বাড়বে। ফরেনাররা যখন দেখছে যে লোয়ার প্রাইসে, আগে তারা $5 দিয়ে আমাদের কান্ট্রির প্রোডাক্ট পারচেস করতে পারতো, এখন তারা সেম প্রোডাক্ট পারচেস করছে $4.6 দিয়ে, একই প্রোডাক্ট। তো তারা যদি দেখে লোয়ার প্রাইসে বেটার কোয়ালিটির প্রোডাক্ট তারা পাচ্ছে, ন্যাচারালি তাদের কাছে আমাদের কান্ট্রির প্রোডাক্টের ডিমান্ড বাড়ছে। তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে? এক্সপোর্ট প্রমোশন হচ্ছে। দেখো ভালো করে, ইম্পোর্ট সাবস্টিটিউশন হচ্ছে, এক্সপোর্ট প্রমোশন হচ্ছে। এক্সপোর্ট প্রমোশন হচ্ছে, লোয়ার প্রাইসে বেটার কোয়ালিটির প্রোডাক্ট পাচ্ছে, ন্যাচারালি এক্সপোর্ট প্রমোশন হবে। তাহলে লং টার্মে গিয়ে আমরা কি দেখবে? গ্যাপটা তো ফুলফিল হচ্ছে। ব্যালেন্স অফ পেমেন্ট বা ব্যালেন্স অফ ট্রেডের ক্ষেত্রে যে ডেফিসিট দেখা গেছে, লং টার্মে গিয়ে আমরা দেখতে পারবো এই গ্যাপটা ফুলফিল হচ্ছে। কেননা এক্সপোর্ট প্রমোশন হলে এক্সপোর্ট বাড়বে, ইম্পোর্ট সাবস্টিটিউশন হলে ইম্পোর্ট কমবে। তার মানে এই গ্যাপটা এক্স্যাক্টলি আরো বেশি কিনবে, এক্সপোর্ট প্রমোশন হবে। তাহলে লং টার্মে গিয়ে এই গ্যাপটা আলটিমেটলি ফুলফিল হতে দেখছি, বিওপি বা বিওটির ক্ষেত্রে যে ডেফিসিট ছিল সেই গ্যাপ। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। সিভিয়ার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যদি কোনো কান্ট্রির ইকোনমিতে দেখতে পাওয়া যায়, এই অবস্থায় গিয়ে গভর্নমেন্ট নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে
কারেন্সি ভ্যালুকে ফল করাচ্ছে এই কারণে। আচ্ছা কি কমেন্ট করেছে একটু দেখি। ইনফ্লেশনারি কন্ডিশন এগ্রিগেট ডিমান্ড, আচ্ছা কি বলেছে নিজেদের সাপ্লাই দিতে পারছে না। হ্যাঁ এই কারণেই তো আমি কি বলছি, ইনফ্লেশনের সময় কি হচ্ছে, ইনফ্লেশনের সময় দাঁড়িয়ে আমরা যদি লক্ষ্য করি ইকোনমিতে একটা ইনফ্লেশনারি কন্ডিশন দেখা যাচ্ছে। এই ইনফ্লেশনের সময় এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট সাপ্লাইকে এক্সিড করছে। তো এই যে ব্যাপারটা এটার করে তো ইকোনমিতে কমন পাবলিকের পারচেজিং পাওয়ারকে রিডিউস করা পসিবল হবে, তাই না? আমি যদি কারেন্সি ডিভ্যালুয়েট করাই তাহলে ন্যাচারালি ইম্পোর্ট এক্সপেন্ডিচার বাড়বে। গভর্নমেন্টের কি অবজেক্টিভ হচ্ছে ইনফ্লেশনের সময়, আমি কি বলেছিলাম, ইনফ্লেশনের সময় এগ্রিগেট ডিমান্ডকে কমানো, এটাই তো মেন অবজেক্টিভ। তাহলে এরকম একটা সিচুয়েশনে গিয়ে যদি দেখি ইম্পোর্ট এক্সপেন্ডিচার বাড়ছে আগের তুলনায়, তাহলে ন্যাচারালি এগ্রিগেট ডিমান্ডের ওপর তো একটা এফেক্ট পড়বে। ইম্পোর্ট এক্সপেন্ডিচার বাড়লে সেটা এগ্রিগেট ডিমান্ডের ওপর একটা এফেক্ট পড়বে, লোকজন বেশি করে ইম্পোর্ট করতে চাইবে না, এবং সেই জায়গায় দাঁড়িয়েই আমরা দেখব ইম্পোর্ট সাবস্টিটিউশনের একটা স্কোপ তৈরি হচ্ছে। এটাই বললাম। একইভাবে কারেন্সি ডিভ্যালুয়েট হলে আমরা সেক্ষেত্রে আমাদের ইকোনমিতে যে ক্রাইসিসটা দেখা গেছিল সেটাও তো একটা ওভারকাম করার একটা জায়গা তৈরি হচ্ছে কারেন্সি ডিভ্যালুয়েট হলে। আমরা আমাদের কান্ট্রির প্রোডাক্টটাকে যদি লোয়ার প্রাইসে ফরেনারদের কাছে সেল করি, ন্যাচারালি ফরেনারদের কাছে আমাদের কান্ট্রির প্রোডাক্টের ডিমান্ড বাড়বে। তাহলে ফরেনাররা যদি আমাদের কান্ট্রির প্রোডাক্টকে বেশি বেশি করে পারচেস করতে শুরু করে তাহলে আমাদের কান্ট্রির ইকোনমিক গ্রোথও জেনারেট করবে। পাশাপাশি একদিকে ইম্পোর্ট সাবস্টিটিউশন হচ্ছে যেরকম দেখছি, ইকোনমিক ক্রাইসিসের সময় দাঁড়িয়ে এটাও তো একটা অবজেক্টিভ হচ্ছে ইকোনমিক গ্রোথ জেনারেট করানো। এটাই আমি বললাম ইকোনমিক গ্রোথ একদিকে জেনারেট হচ্ছে, এটা আমরা দেখছি কারেন্সি ডিভ্যালুয়েশনের ফলে, যে কারণে এক্সপোর্ট প্রমোশন হচ্ছে বা এক্সপোর্ট বাড়ছে। তার পাশাপাশি ইম্পোর্ট কস্টলিয়ার হওয়ার জন্য এগ্রিগেট ডিমান্ডটা কমছে, ডোমেস্টিক্যালি আমাদের কান্ট্রিতে সেটা প্রোডাকশন করার চেষ্টা করছে। তো এইভাবে লং টার্মে গিয়ে আমরা দেখতে পাচ্ছি বিওপি বা বিওটি ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে যে ডেফিসিট আছে বা ব্যালেন্স অফ ট্রেডের ক্ষেত্রে যে ডেফিসিট আছে সেই গ্যাপটাকে ওভারকাম করা যাচ্ছে। এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। এই কারণেই দেখতে পারবে যখন যখন আমরা আমাদের কান্ট্রির ইকোনমিতে, হ্যাঁ এক্স্যাক্টলি আমি তো সেটাই বলছি, লং টার্মে হচ্ছে, ইমিডিয়েট বেসিসে তো কখনোই হবে না। তো লং টার্মে গিয়ে এই কারণেই আমরা দেখতে পাচ্ছি যখন যখন আমাদের কান্ট্রির ইকোনমিতে সিভিয়ার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখেছি, 1948, 49, 1966, 1991, এই সময়গুলোতে গভর্নমেন্ট নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে কারেন্সিকে ডিভ্যালুয়েট করিয়েছে, এগুলো আমরা লক্ষ্য করছি। বলো যতটুকু বললাম, কারোর যদি কোনো ডাউট থাকে আর বলো। জায়গাটা আমি এই কারণে আজকে ক্লাসটা সবাইকে বলছিলাম করতে যে পুরো চ্যাপ্টারটা কিন্তু কনসেপ্ট বেস একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা মিস হলে কিন্তু মুশকিল হতো। দরকার পড়লে এরপরে দরকার পড়লে আরেকবার দেখে রাখবে, কেননা এই চ্যাপ্টারটা বিশেষ করে আমি তো বলবো মেন্সের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা। এই যে কোশ্চেনটা আলোচনা করলাম মেন্সের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট এটা। ঠিক আছে, ওকে। অবশ্যই ব্যালেন্স অফ ট্রেড সারপ্লাস যদি হয় বা ব্যালেন্স অফ ট্রেড যেহেতু ব্যালেন্স অফ পেমেন্টের একটা পার্ট, বিওটি কন্ডিশন ইমপ্রুভ হলে অবশ্যই বিওপি কন্ডিশনও ইমপ্রুভ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কারণ আমরা কি বলেছি ব্যালেন্স অফ ট্রেড ইজ দ্য সাবসেট অফ ব্যালেন্স অফ পেমেন্ট, ব্যালেন্স অফ পেমেন্টের একটা পার্ট হিসেবে দেখছি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এবার আমরা যেটা আসছি, আচ্ছা এটা ডিভ্যালুয়েশন বললাম, এবার ডিভ্যালুয়েশনের জাস্ট অপোজিট কন্ডিশন হচ্ছে রিভ্যালুয়েশন। এই যে আমি দেখলাম সিভিয়ার ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময় ডলারের রেসপেক্টে রুপির ভ্যালু ফল করানো হচ্ছে, তার উল্টো দিকে দেখলে আমি কি দেখছি ডলার আরো স্ট্রং হচ্ছে, ডলারকে আমরা আরো স্ট্রং হতে দেখছি। তাহলে ডলারের ক্ষেত্রে কি হচ্ছে, ডলার যেহেতু স্ট্রং হচ্ছে তার মানে ডলারের ক্ষেত্রে আমরা বলছি রিভ্যালুয়েশন, একদিকে ডিভ্যালুয়েট হচ্ছে উল্টো দিকে রিভ্যালুয়েট হচ্ছে, ডলার আরো স্ট্রং হচ্ছে। গভর্নমেন্ট যখন ইনিশিয়েটিভ নিচ্ছে, ইনিশিয়েটিভ নিয়ে
ডলারের রেসপেক্টে রুপির ভ্যালুকে ফল করছে, উল্টো দিকে দেখলে ডলার আরো স্ট্রং হতে দেখছি। তার মানে ডলারের ক্ষেত্রে কি বলছি কি রিভ্যালুয়েট হচ্ছে, একদিকে ডিভ্যালুয়েশন আর একদিকে রিভ্যালুয়েশন, এটা আমরা লক্ষ্য করছি। ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আরেকটা কনসেপ্ট বলছি, যেটা হচ্ছে কারেন্সি ডেপ্রিসিয়েট করা, কারেন্সি অ্যাপ্রিসিয়েট করা। কারেন্সি ডেপ্রিসিয়েট করা, কারেন্সি অ্যাপ্রিসিয়েট, এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি বলতে পারবে? ডিভ্যালুয়েশন আর ডেপ্রিসিয়েশন। ডিভ্যালুয়েশনটা বললাম, ডেপ্রিসিয়েশনটা বেসিক ডিফারেন্সটা কি, কোন জায়গায় আলাদা ডিভ্যালুয়েশনের থেকে? ডিভ্যালুয়েশনের থেকে কারেন্সি রুপি ডিভ্যালুয়েট করছে বলছে, রুপি ডেপ্রিসিয়েট করছে। এই রুপি ডেপ্রিসিয়েটটা কোন জায়গায় আলাদা? আচ্ছা, এক্স্যাক্টলি গভর্নমেন্টের কোনো ইন্টারফিয়ারেন্স এখানে থাকছে না। গভর্নমেন্টের কোনো ইন্টারফিয়ারেন্স, গভর্নমেন্ট রিভ্যালুয়েশন হচ্ছে এই যে আমরা ডোমেস্টিক্যালি যখন দেখলাম ডলারের রেসপেক্টে রুপির ভ্যালুকে ফল করানো হলো গভর্নমেন্টের ইনিশিয়েটিভ নেওয়ার ফলে, তখন আমরা দেখলাম যে ডলারকে কি হচ্ছে, রুপিকে ডিভ্যালুয়েট করতে দেখলাম, উল্টো দিকে ডলারটা আরো স্ট্রং হলো। দুটো কান্ট্রি নিজেদের কারেন্সিকে যে এই ডলারের রেসপেক্টে যে রুপির ভ্যালুকে ডিভ্যালুয়েট করানো হয়েছে, ডলারটা তার মানে কি হলো, ডলারটা আরো স্ট্রং হচ্ছে, রুপিকে উইক করানো হয়েছে, তার মানে ডলার আরো স্ট্রং হচ্ছে, উল্টো দিকের কারেন্সিটাকে আমরা বলছি রিভ্যালুয়েট হচ্ছে। হ্যাঁ এক্স্যাক্টলি, অন্য কারেন্সির রেসপেক্টে। আর এখানে ডেপ্রিসিয়েশন যে ব্যাপারটা ঠিকই বলেছো, ডেপ্রিসিয়েশন যদি বলা হয় রুপি ডেপ্রিসিয়েট করছে মানে মার্কেটে ডিম্যান্ড সাপ্লাই কন্ডিশনের উপর বেস করে, মার্কেটে ডিম্যান্ড সাপ্লাই কন্ডিশনের উপর বেস করে অটোমেটিক্যালি আমরা যদি দেখি ডলারের রেসপেক্টে রুপির ভ্যালু ফল করছে। দেখো ডলারের রেসপেক্ট, এখানে গভর্নমেন্টের কোনো ইনিশিয়েটিভ নেওয়ার ব্যাপার থাকছে না, এটা অটোমেটিক্যালি হচ্ছে মার্কেটে ডিম্যান্ড সাপ্লাই কন্ডিশনের ওপর বেস করে আমরা অটোমেটিক্যালি লক্ষ্য করছি যে ডলারের রেসপেক্টে রুপির ভ্যালু ফল করছে। মানে $1 ইজ ইকুয়াল টু রুপি 80 ছিল, এখন 85 রুপিজে $1, তার মানে এটা অটোমেটিক্যালি ফল করছে গভর্নমেন্টের একটা ইনিশিয়েটিভ নেওয়ার ফলে। তাহলে এই কন্ডিশনটাকে আমরা বলছি কি ডেপ্রিসিয়েশন, রুপি ডেপ্রিসিয়েট করছে, এটাকে আমরা বলছি এরকম কন্ডিশনকে। উল্টো দিকে এই যে যেরকম কোশ্চেনটা তুমি বললে যে ডিভ্যালুয়েশনের উল্টো রিভ্যালুয়েশন, অবশ্যই আমরা বলছি উল্টো দিকে কারেন্সি ক্ষেত্রে যেহেতু স্ট্রং হচ্ছে এক গভর্নমেন্টের ইনিশিয়েটিভ নেওয়ার ফলে উল্টো দিকে কারেন্সিটা স্ট্রং হচ্ছে, তো উল্টো দিকে কারেন্সিকে আমরা বলছি রিভ্যালুয়েট হচ্ছে। একইভাবে আমরা যখন দেখতে পাচ্ছি যে মার্কেটে ডিম্যান্ড সাপ্লাই কন্ডিশনের উপর বেস করে অটোমেটিক্যালি গভর্নমেন্টের কোনো ইন্টারফিয়ারেন্সের ব্যাপার থাকছে না, ডলারের রেসপেক্টে রুপির ভ্যালুটা ফল করছে, তো রুপিকে আমরা বলছি ডেপ্রিসিয়েট হচ্ছে। আর উল্টো দিকে তাকিয়ে আমরা ডলারকে বলছি কি ডলার অ্যাপ্রিসিয়েট করছে। ডলার কি হচ্ছে, অ্যাপ্রিসিয়েট করছে মানে ডলার আরো স্ট্রং হচ্ছে। আগের কেসে কি বলেছিলাম, ডিভ্যালুয়েশন রিভ্যালুয়েশন, আর এই কেসটা আমরা কি বলছি ডেপ্রিসিয়েট অ্যাপ্রিসিয়েট। একদিকে আমি মার্কেটে ডিম্যান্ড সাপ্লাই রুপি ডেপ্রিসিয়েট করলো, ডলার আরো স্ট্রং হলো মানে ডলার অ্যাপ্রিসিয়েট করলো। এবং এই এফেক্টটা আগে যেরকম রুপি ডিভ্যালুয়েশনের ক্ষেত্রে যে এফেক্টটা আমি দেখালাম আর কি, এক্সপোর্ট বা ইম্পোর্টের উপর যেরকম পড়ছে গভর্নমেন্টের একটা ইনিশিয়েটিভ নেওয়ার পর, সেম এফেক্ট কিন্তু রুপি ডেপ্রিসিয়েট করলেও পড়বে। এক্সপোর্ট প্রমোশন হবে, ইম্পোর্ট কস্টলিয়ার হবে, সেই কারণে ইম্পোর্ট সাবস্টিটিউশনের একটা ব্যাপার লং টার্মে, অবশ্যই দুটো এফেক্ট কিন্তু লং টার্মে দিচ্ছি, ইনস্ট্যান্ট বেসিসে কোনো এফেক্ট আসবে না, এটা মাথায় রাখবে। তো এই গেল আমরা ডেপ্রিসিয়েট অ্যাপ্রিসিয়েটের কনসেপ্ট। আচ্ছা আরেকটা কনসেপ্ট, আরেকটা জিনিস বলতে পারবে, রুপি আমি কারেন্সি ডেপ্রিসিয়েট করছে, আর কি বলি ডেপ্রিসিয়েট করছে কারেন্সির পাশাপাশি? আমরা দেখছি একদিকে কারেন্সি ডেপ্রিসিয়েট করছে, এখানে অবশ্য মেনশন করেছে কারেন্সি ডেপ্রিসিয়েটের পাশাপাশি আর কি বলছি, কারেন্সি ডেপ্রিসিয়েট করছে এর পাশাপাশি আমরা বলছি ক্যাপিটাল কনজাম্পশন ডেপ্রিসিয়েশন। কি বলছি, আমি ডেপ্রিসিয়েশনের দুটো কনসেপ্ট এখানে দেখছি। নাম্বার ওয়ান যে হচ্ছে আমরা দেখলাম যেটা
রুপি ডেপ্রিসিয়েট করছে বা ধরো ওভারঅল দেখছি কারেন্সি ডেপ্রিসিয়েশন। ডলারের রেসপেক্টে এক্ষেত্রে আমরা দেখলাম রুপির ভ্যালু ফল করলো, 80 ছিল ধরো 85 হলো। এটা মার্কেটে ডিমান্ড সাপ্লাই কন্ডিশনের উপর বেস করে, জাস্ট শর্টে একটু লিখে দিই, ডিমান্ড সাপ্লাই কন্ডিশনের উপর বেস করে। আরেকটা পার্ট আমরা দেখছি নাম্বার 2 হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল এটা মানে কি ক্যাপিটাল কনজাম্পশন ডেপ্রিসিয়েশন, এটা মানে আমরা অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছি যে কোনো প্রোডাক্ট যত আমি বেশি করে ইউজ করতে থাকছি সময়ের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে তার অ্যাসেট ভ্যালু ক্রমশ কমতে থাকছে, যত বেশি বেশি করে কোনো প্রোডাক্ট আমরা ইউজ করতে থাকছি। ধরো সাপোজ ফর এক্সাম্পল আমি দেখতে পাচ্ছি যে কোনো একটা ইকুইপমেন্টের ভ্যালুয়েশন হচ্ছে ₹25,000, কোনো একটা ইকুইপমেন্ট বা মেশিনারি ভ্যালুয়েশন ₹25,000, আমি ধরে নিচ্ছি তার লংজিভিটি হচ্ছে 5 ইয়ার্স, 5 বছর এটা টিকবে। তাহলে 1 বছর আমি ইউজ করছি, তার মানে তার ভ্যালু কতটা ডেপ্রিসিয়েট করলো, মানে কোনো প্রোডাক্ট কোনো অ্যাসেট আমি যত ইউজ করতে থাকবো তার অ্যাসেট ভ্যালু তো ক্রমশ কমতে থাকবে। যে কোনো ইকুইপমেন্ট আমি ধরো প্রোডাক্টিভ পারপাসে এটাকে কাজে লাগাচ্ছি, তার মানে 5,000 হবে। তো আমরা 25,000 ডিভাইডেড বাই 5 দেখছি, ডিভাইডেড বাই 5 আমরা তার মানে কত হচ্ছে ডিভাইডেড বাই 5, তার মানে 5,000 আমরা দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি 5,000 করে ডেপ্রিসিয়েট করছে। তো এইভাবে ধরো তুমি একটা ফোন কিনেছো অ্যান্ড্রয়েড ফোন, অ্যান্ড্রয়েড ফোনের ভ্যালুয়েশন হচ্ছে এই ধরে নিলাম 30,000, ফোনটা টিকবে 5 বছর লংজিভিটি, আমি ধরে নিলাম অ্যাভারেজে যদি ধরে নিই তাহলে লংজিভিটি হচ্ছে 5 ইয়ার্স। তাহলে আমি 1 বছর ব্যবহার করছি, তার মানে অ্যান্ড্রয়েড ফোনটা, তার মানে ভ্যালু কতটা ডেপ্রিসিয়েট করলো, 30,000 ডিভাইডেড বাই 5, 6,000। 2 বছর ব্যবহার করলাম, ভ্যালু কতটা ডেপ্রিসিয়েট করলো, 12,000। ইকোনমি পয়েন্ট অফ ভিউ থেকে এটা দেখছি। আচ্ছা আচ্ছা, তো যাই হোক আমি স্মল অ্যামাউন্টও ধরছি, তার মানে যত আমি ইউজ করছি কোনো প্রোডাক্ট তত কি হচ্ছে, তত ভ্যালু ডেপ্রিসিয়েট করতে থাকছে, যত মানে জিনিসটা তো ক্ষয় হচ্ছে। তুমি ইউজ করছো তো যে কোনো মেশিনারি বা প্রোডাক্ট যেটাই হোক না কেন তুমি ব্যবহার করছো, তাহলে ব্যবহার করলে তো জিনিসটার ক্ষয় হবে, তো সেইটাকে আমরা বলছি ডেপ্রিসিয়েশন, যেটা ওয়েস্টেজ হচ্ছে যে পার্টটা। এই হচ্ছে আমি ডেপ্রিসিয়েশনকে দুটো পয়েন্ট অফ ভিউ থেকে দেখলাম, একটা হচ্ছে তোমার কারেন্সি ডেপ্রিসিয়েশন আর একটা হচ্ছে ক্যাপিটাল কনজাম্পশন ডেপ্রিসিয়েশন, দুটো পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এখানে ডেপ্রিসিয়েশনকে কনসিডার করলাম। আচ্ছা ডাম্পিংটা অ্যাকচুয়ালি কি বলতো, ডাম্পিং বলতে আমরা যেটা এখানে মিন করতে চাইছি সেটা হচ্ছে ধরো সাপোজ ফর এক্সাম্পল কোনো একটা কান্ট্রি একটা প্রোডাক্ট সার্টেন প্রাইসে ম্যানুফ্যাকচার করেছে বা প্রোডাকশন করেছে, প্রোডাকশন করার পর তারা কি করছে, ম্যানুফ্যাকচার বা প্রোডাকশন করছে, প্রোডাকশন করার পর তারা ফরেন কান্ট্রিগুলোতে লোয়ার প্রাইসে গিয়ে সেল করছে, তো প্রোডাকশন করার পর তারা ওই প্রোডাক্টটাকে ফরেন কান্ট্রিগুলোতে লোয়ার প্রাইসে গিয়ে সেল করছে। দেখা যাচ্ছে যে নিজেদের কান্ট্রিতে যে প্রোডাক্টটা যে প্রাইসে সেল করছে ম্যানুফ্যাকচার করার পরে তার থেকেও লোয়ার প্রাইসে ফরেন কান্ট্রিতে প্রোডাক্টটাকে এক্সপোর্ট করছে। তো এরকম যদি কন্ডিশন দেখি, ইভেন এরকমও হয় অনেক সময় প্রফিট না করেই প্রোডাক্টটা ফরেন কান্ট্রিগুলোতে এক্সপোর্ট করছে, এরকমও কন্ডিশন আমরা দেখে থাকি। তো এরকম যদি কন্ডিশন দেখি এটাকে আমরা বলবো ডাম্পিং, অর্থাৎ মেন উদ্দেশ্য থাকছে কি প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার বা প্রোডাকশন করার পরে লোয়ার প্রাইসে গিয়ে এক্সপোর্ট করলে
তাতে করে ফরেন কান্ট্রিগুলোতে একটা মোনোপলি মার্কেট ক্রিয়েট হবে। ফরেন কান্ট্রিগুলোতে মোনোপলি একটা মার্কেট ক্রিয়েট হবে এবং এই এফেক্টটা আসবে লং টার্মে। ডাম্পিং এর এফেক্ট কিন্তু কখনোই তোমার শর্ট টার্মে আসে না। ডাম্পিং এর এফেক্ট আমরা আসতে দেখছি লং টার্মে। আমি যদি কন্টিনিউয়াসলি ধরো চায়না বা যে কোনো হোয়াটএভার যে কোনো কান্ট্রি লোয়ার প্রাইসে আমরা দেখতে পাচ্ছি যে কোনো প্রোডাক্ট আমাদের কান্ট্রিতে এক্সপোর্ট করে যাচ্ছে, মানে সেই কান্ট্রির রেসপেক্টে এক্সপোর্ট বলছি, তারা যখন প্রোডাক্টটা এক্সপোর্ট করছে এবার আমরা ইম্পোর্ট করছি, যখন আমাদের কান্ট্রিতে লোয়ার প্রাইসে তারা প্রোডাক্টটা এক্সপোর্ট করছে, তো ন্যাচারালি একটা সময় গিয়ে আমরা দেখব কন্টিনিউয়াসলি যদি তারা এরকম করতে থাকে আমাদের ডোমেস্টিক মার্কেটে তাদের একটা মনোপলি পাওয়ার ক্রিয়েট হচ্ছে ডোমেস্টিক মার্কেটে। কেননা আমরা যারা কনজিউমার থাকি তারা কিন্তু দেখি যে কোন প্রোডাক্টটার ভ্যালুটা তুলনামূলকভাবে কম, আমরা কিন্তু সেই প্রোডাক্টটাই কিন্তু পারচেস করতে চাই। হ্যাঁ, তো আমরা কিন্তু সেই প্রোডাক্টটা পারচেস করতে, এটা ফরেন কান্ট্রি থেকে হচ্ছে, এটা ব্যাপারটা ফরেন কান্ট্রি রেসপেক্টে অ্যাকচুয়ালি ডাম্পিং এর কনসেপ্টটা আসছে। ধরো আমি কথায় কথা বললাম, এমনি জাস্ট ফর এক্সাম্পল চাইনিজ কোনো প্রোডাক্ট আমাদের কান্ট্রিতে কন্টিনিউয়াসলি লোয়ার প্রাইসে সেল হচ্ছে, তো আমরা যারা কনজিউমার আছি আমরা কিন্তু দেখি না যে কোন প্রোডাক্টটা আমাদের কান্ট্রিতে বেশি দামে, কোন প্রোডাক্টটা আমাদের কান্ট্রিতে বেশি কম প্রাইসে সেল হচ্ছে, এটা আমি ফরেন প্রোডাক্টের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। মানে চায়না ধরো কোনো প্রোডাক্ট আমাদের কান্ট্রিতে সেল করছে এবং কন্টিনিউয়াসলি তারা যদি লোয়ার প্রাইসে প্রোডাক্টটা সেল করতে থাকে, একটা সময় এসে আমরা দেখতে পারবো যে আমরা যারা কনজিউমার আছি তারা সেই চাইনিজ প্রোডাক্টের প্রতি অ্যাট্রাকটিভ হচ্ছি, আমরা কিন্তু সেই প্রোডাক্টটা কিনছি মার্কেট থেকে। ধরো তোমাদের কথাই ধরো, মার্কেট থেকে যখন কোনো প্রোডাক্ট কিনতে যাও তখন কি দেখো কোনটা ইন্ডিয়ান প্রোডাক্ট কোনটা ফরেন প্রোডাক্ট? মার্কেটে কেনার সময় কোন জিনিসটা দেখো, কোনটা লোয়ার প্রাইসে পাওয়া যাচ্ছে এবং কম্পারেটিভলি কোয়ালিটিটা ভালো আছে। কখনোই দেখো না যে ইন্ডিয়ান প্রোডাক্ট কি ফরেন প্রোডাক্ট। তো ন্যাচারালি সেই জিনিসটাই হচ্ছে, কনজিউমাররা কি করছে, কনজিউমাররা যখন প্রোডাক্টটা মার্কেট থেকে পারচেস করতে যাচ্ছে তাদের কাছে প্রাইসটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। তারা দেখছে লোয়ার প্রাইসে যদি ভালো প্রোডাক্ট মোটামুটি পাওয়া যায় সেটারই ডিমান্ড তাদের কাছে বাড়বে। সেক্ষেত্রে গিয়ে হ্যাঁ এটাও বলছি, এটা ওয়ান টাইপ অফ ডাম্পিং বলতে পারি। তো এরকম বিভিন্ন প্রোডাক্ট, ইলেকট্রনিক প্রোডাক্ট গুলোর কথা দেখো, অনেক ইলেকট্রনিক প্রোডাক্ট আছে ঘরের মধ্যেই দেখবে, হয়তো সবারই নিজের অজান্তেই দেখবে অনেক চাইনিজ প্রোডাক্ট কিন্তু ঘরের মধ্যেই আছে, যেমন ধর টিউবলাইট, এইগুলো বিভিন্ন ক্ষেত্রে যে লাইট গুলো সেগুলো কি হচ্ছে, সে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় মেড ইন চায়না। তো আমরা যারা কনজিউমার আছি তারা যখন মার্কেট থেকে কিনতে যাচ্ছি কোনো প্রোডাক্ট, তখন কিন্তু আমরা দেখছি লোয়ার প্রাইসে বেটার কোয়ালিটি কোনটা প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে। ন্যাচারালি এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কি দেখবো, এক্ষেত্রে দাঁড়িয়ে একটা সময় পরে দেখতে পারবো যে ওই ফরেন প্রোডাক্টের ডিমান্ড আমার কাছে বাড়তে থাকছে। তো এই কন্ডিশনটাকে বলছি ডাম্পিং। এই কারণেই এটাই হচ্ছে ডাম্পিং এর মেন উদ্দেশ্য, একটা সময় পরে গিয়ে পুরো ফরেন মার্কেটে নিজের মনোপলি পাওয়ারটা ক্রিয়েট করা, এটা হচ্ছে ডাম্পিং এর মেন উদ্দেশ্য। এবং এই ডাম্পিং এর ফলে অ্যাডভান্টেজ হচ্ছে ডেফিনেটলি কনজিউমার, কিন্তু ডিসঅ্যাডভান্টেজ কার হচ্ছে, ডিসঅ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কার হচ্ছে, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যারা হচ্ছে ডোমেস্টিক ম্যানুফ্যাকচারার। ডোমেস্টিক ম্যানুফ্যাকচারার যারা আছে তাদের কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে ডিসঅ্যাডভান্টেজ আমরা দেখতে পাচ্ছি ডাম্পিং এর ফলে। ডাম্পিং এর ফলে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ডোমেস্টিক যারা প্রোডিউসার বা ম্যানুফ্যাকচারার তারা কি করছে, তারা কিন্তু ওই ফরেন প্রোডাক্টের সাথে কম্পিটিশনে পেরে উঠতে পারছে না, তারা কিন্তু তাদের প্রোডাক্টটাকে লোয়ার প্রাইসে সেল করতে পারছে না। তাহলে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাপারটা যদি আমরা ভাবি, ডোমেস্টিক যারা ম্যানুফ্যাকচারার আছে, ডোমেস্টিক যারা প্রোডিউসার আছে, তাদের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা ব্যাপারটা ভাবি, তাদের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ডাম্পিং এ আমরা বলছি। এই ডাম্পিং এর হাত থেকে আমাদের কান্ট্রির ডোমেস্টিক ইন্ডাস্ট্রি গুলো যেগুলো আছে বা আমাদের কান্ট্রির যে সিক ইন্ডাস্ট্রি গুলো আছে, যে এইগুলোকে প্রোটেক্ট করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট কিন্তু অনেক সময়
বিভিন্ন ধরনের অ্যান্টি ডাম্পিং পলিসি নিচ্ছে। ডাম্পিং এর হাত থেকে আমাদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলো বা সিক ইন্ডাস্ট্রিগুলোকে প্রোটেক্ট করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট কি করছে, গভর্নমেন্ট দেখতে পাচ্ছি অনেক সময় কিন্তু বিভিন্ন ধরনের অ্যান্টি ডাম্পিং পলিসি নিচ্ছে। তো এই অ্যান্টি ডাম্পিং পলিসি কিরকম হতে পারে? যে প্রোডাক্টগুলো লোয়ার প্রাইসে এসে আমাদের কান্ট্রিতে সেল হচ্ছে, আচ্ছা প্রথমেই গভর্নমেন্ট যেটা চেষ্টা করবে সেটা হচ্ছে ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলোকে প্রোটেক্ট করতে গিয়ে সাবসিডি দেবে। কিন্তু গভর্নমেন্টেরও তো একটা লিমিটেশন আছে, যত ইচ্ছা কি গভর্নমেন্ট সাবসিডি প্রোভাইড করতে পারে? সাবসিডিরও তো একটা লিমিটেশন আছে, একটা সার্টেন লিমিট পর্যন্ত দেখতে পারবে যে একটা সার্টেন লিমিট পর্যন্ত দেখতে পারবে যে গভর্নমেন্ট সাবসিডি দিয়ে আমাদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলোকে প্রোটেক্ট করার চেষ্টা করবে। নেক্সট সাবসিডি কিন্তু একটা সার্টেন লিমিট পর্যন্ত পসিবল হচ্ছে, তারপর যখন সাবসিডি সাফিসিয়েন্ট হচ্ছে না তখন গভর্নমেন্ট কি করছে? গভর্নমেন্ট তো সাবসিডি যত ইচ্ছা প্রোভাইড করতে পারবে না, সাবসিডি যখন দিয়েও হলো না, গভর্নমেন্ট তখন কি করছে? ট্যারিফ কোটা ইম্পোজ করছে, ট্যারিফ ইম্পোজ করছে। ট্যারিফ, ট্যারিফ মিনস ওয়ান টাইপ অফ ট্যাক্সেস। যে প্রোডাক্টটা লোয়ার প্রাইসে এসে আমাদের কান্ট্রিতে সেল হচ্ছিল, গভর্নমেন্ট যদি তার উপর ট্যারিফ ইম্পোজ করে, ন্যাচারালি তার প্রাইসটা আমাদের কান্ট্রিতে আরো বেড়ে যাবে। যে প্রোডাক্টটা লোয়ার প্রাইসে এসে আমাদের কান্ট্রিতে সেল হচ্ছিল, মানে যে প্রোডাক্টের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি ডাম্পিং এর মতো একটা কন্ডিশন দেখতে পাচ্ছিলাম, এবার গভর্নমেন্ট যদি ওই প্রোডাক্টের ওপর একটা ট্যারিফ ইম্পোজ করে, তখন আমরা দেখব যে তার প্রাইস বা তার ভ্যালুয়েশন আমাদের কান্ট্রিতে বেড়ে যাবে। আমরা দেখব ট্যারিফের পরেও যখন হচ্ছে না, তখন কি করছে? কোটা বা কোয়ান্টিটি রেস্ট্রিকশন করে দিচ্ছে। কোয়ান্টিটি রেস্ট্রিকশন, এর বেশি ইম্পোর্ট করতে পারবে না। ট্যারিফ দিয়েও অনেক সময় দেখা যাচ্ছে তারপরেও লোয়ার প্রাইসে প্রোডাক্টটা সেল করছে। ট্যারিফ দিয়েও আমাদের কান্ট্রি ডোমেস্টিক বা সিক ইন্ডাস্ট্রিগুলোকে প্রোটেক্ট করা যাচ্ছে না। যখন এটা হচ্ছে না, লাস্ট পর্যায়ে কি করছে? কোটা, কোয়ান্টিটি রেস্ট্রিকশন, এর বেশি আর ইম্পোর্ট করা যাবে না। তো গভর্নমেন্ট যখন কোটা লাগিয়ে দিচ্ছে, তখন ন্যাচারালি সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের কান্ট্রি ডোমেস্টিক যে বা সিক ইন্ডাস্ট্রি, তারা যে প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করছে বা প্রোডাকশন করছে, তার ডিমান্ডটা মার্কেটে বাড়তে থাকছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা দেখছি যে সাবসিডি, ট্যারিফ, কোটা, তিনটে পার্ট। সাবসিডি দিয়ে সাফিসিয়েন্ট হলো না, নেক্সট এলো ট্যারিফ, ট্যারিফ দিয়ে সাফিসিয়েন্ট হলো না, নেক্সট এলো কোটা। তো এই যে পার্টগুলো আছে, এগুলোকে আমরা কি বলছি? এই পার্টগুলোকে আমরা কিন্তু বলছি অ্যান্টি ডাম্পিং পলিসি। ডাম্পিং এর হাত থেকে আমাদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রি যেগুলো আছে বা আমাদের কান্ট্রির যে সিক ইন্ডাস্ট্রিগুলো আছে, তো এদের প্রোটেক্ট করতে গিয়ে গভর্নমেন্ট কিন্তু এই ধরনের পলিসি নিয়ে থাকে। তো এই হলো তোমার অ্যান্টি ডাম্পিং পলিসি। তো খেয়াল রাখবে অ্যান্টি ডাম্পিং পলিসি। আচ্ছা, নেক্সট আসছি আমরা। কোশ্চিনটা ভালো করে দেখো, ডাম্পিং এর রিলেটেড কোশ্চিন। ডাম্পিং ইজ এ টার্ম পার্টেন্স টু ফরেন ট্রেড এমপ্লয়িজ। ভালো করে দেখো, ডাম্পিং ইজ এ টার্ম পার্টেন্স টু ফরেন ট্রেড এমপ্লয়িজ। অপশনগুলো দেখো, তারপর আমি একটু ছোট করছি। এক্সপোর্টিং গুডস at lower prices and selling goods comparatively higher price in domestic market. Number A. Number B. Exporting goods at competitive prices in foreign market and selling goods at monopoly prices in the domestic market. এখানে ডোমেস্টিক মার্কেট বলতে নিজের কান্ট্রির কথা, নিজের কান্ট্রির কথা আমরা বলছি, যে কান্ট্রিতে প্রোডাক্টটা প্রোডাকশন হচ্ছে সেই কান্ট্রির কথা বলছি। আর ফরেন কান্ট্রি বলতে তারা যে কান্ট্রিতে প্রোডাক্টটা সেল করছে। In common, it can be said that exporting goods at prices their actual cost of production. এটাও বলা হয়েছে, অ্যাকচুয়াল কস্ট অফ প্রোডাকশনের থেকেও লোয়ার প্রাইসে প্রোডাক্ট এক্সপোর্ট করা হচ্ছে, এটাও দেখা যাচ্ছে ডাম্পিং এর সময়। তো এইখানে আমরা তিনটে অপশন দিয়েছি, চারটে আছে, তো এর মধ্যে কোনটা বা কোনগুলো কারেক্ট? আচ্ছা, এখানে হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ, প্রত্যেকটাই কারেক্ট। অনেক সময়
দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি প্রোডাকশন কস্ট যেটা হচ্ছে তার থেকেও লোয়ার প্রাইসে প্রোডাক্টে এক্সপোর্ট করা হচ্ছে। মানে আলটিমেটলি শর্ট টার্মে লস হলেও কিন্তু ডাম্পিং এর ক্ষেত্রে কোনো ক্ষতি নেই, লং টার্মে যাতে আমার প্রফিট করা যায়, এটা হচ্ছে মেন অবজেক্টিভ। লং টার্মে একটা প্রফিট গেইন করা, এটাই হচ্ছে ডাম্পিং এর মেন অবজেক্টিভ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আরেকটা কোশ্চিনে আসছি, সেটা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিট ক্যান বি রিমুভ থ্রু। ভালো করে লক্ষ্য করে কিভাবে ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিটকে রিমুভ করা যাচ্ছে। অবশ্যই লং টার্মে আমরা বলবো ভিগোরাস এক্সপোর্ট প্রমোশন, ডিভ্যালুয়েশন অফ কারেন্সি, ইম্পোর্ট সাবস্টিটিউশন, অল অফ দ্য অ্যাবভ, কোনটা হবে? তো এই হলো মোটামুটি এখানে আমাদের কারেক্ট অ্যান্সারটা, মানে অল অফ দ্য অ্যাবভ। অ্যাকচুয়ালি ডিভ্যালুয়েশন অফ কারেন্সি, কারেন্সি যে ডিভ্যালুয়েট করছে তার এফেক্ট হিসাবেই আমরা কিন্তু এখানে যদি দেখি, কারেন্সি ডিভ্যালুয়েশনের এফেক্ট হিসাবে আমরা দেখছি এক্সপোর্ট প্রমোশন হচ্ছে, ইম্পোর্ট সাবস্টিটিউশন হচ্ছে। তো এইটা এটা আমরা কারেন্সি ডিভ্যালুয়েশনের এফেক্ট হিসাবে দেখছি। তাহলে অপশন ডি হচ্ছে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার, অল অফ দ্য অ্যাবভ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে।